আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বায়োকেমিস্ট্রির দুটো ইম্পর্টেন্ট টপিক মেটাবলিজম এবং জেনেটিক্স নিয়ে। বায়োকেমিস্ট্রির টপিকসগুলো থেকে ফিক্সড কিছু অংশ থেকে প্রশ্ন আসে এবং আমরা সাজেশন যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি সেগুলো তো হচ্ছে এই টপিকসগুলোই আমরা পরীক্ষায় কভার করার চেষ্টা করেছি এবং মূলত আমরা বলতে চাই যে আপনাদের এই দুটো টপিকসের যেসব সাজেশন আমরা দেখাচ্ছি বা একটু আমরা বলে দিব সেগুলোই আপনারা কভার করার চেষ্টা করবেন। বায়োকেমিস্ট্রিতে তা আলাদা বেশি সময় দেওয়ার সুযোগ নেই। আর আপনাদের যখন সাবজেক্ট ফাইনাল হবে ফার্মাকোলজির সাথে আমরা বায়োকেমিস্ট্রিটা অ্যাড করব, তাহলে ওখানেও কিছু কোশ্চেন পাবেন। আর আজকের 40 মার্কের প্রশ্নে আমরা 40টা ডিফারেন্ট টপিক টাচ করার চেষ্টা করেছি এবং 40টাই আপনি ধরে নেন যে পরীক্ষার জন্য যদি এই দুইটা টপিকসে আপনি যে 40টা টপিক দেখবেন সে 40টা টপিকই আমরা আসলে কোশ্চেনে টাচ করার চেষ্টা করেছি। তাহলে দেখেন সাজেশনটা আমরা একটু বলি এখানে, বিকজ যেহেতু যেসব টপিকস শুধু সাজেশনের বাইরে বেশি কিছু পড়বেন না সেগুলো সাজেশনগুলো একটু ভালোভাবে দেখবেন। যেমন এখানে হাই এনার্জি লো এনার্জি ফসফেট কম্পাউন্ড, এটা পরীক্ষায় দুই একবার কোশ্চেন আসছে, সেটা লাগবে। মেটাবলিক ফুয়েলস অফ ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, তার মধ্যে ব্রেন, স্কেলেটাল মাসেল, হার্ট, এগুলোর হচ্ছে কি কি সাবস্টেন্স এদের ফুয়েল হিসেবে কাজ করে, এগুলো পরীক্ষায় লাগে। তারপর হচ্ছে কি কি মেটাবলিক পাথওয়ে আছে ইন টার্মস অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। প্রথমে আপনাকে এটা জানতে হবে যে কি কি মেটাবলিক পাথওয়ে আছে, তারপর তার মধ্যে কোনগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, কোনগুলো সাইটোপ্লাজমে হয়। আবার অর্গান ভিত্তিকও কোন কোন অ্যাক্টিভিটি, কোন কোন মেটাবলিক পাথওয়ে কোন কোন অর্গানে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। তারপর আসেন আমরা যদি এক একটাতে যাই, প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ের দিকে যাই, তাহলে আপনাকে ডিটেলস জানতে হবে। গ্লাইকোলাইসিসের আপনার সবকিছু জানতে হবে। সবকিছু বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কোথায় হয়, সাবস্ট্রেট কি, প্রোডাক্ট কি এবং রেট লিমিটিং এনজাইম। আপনাকে প্রত্যেকটা স্টেপস জানতে হবে না, কোনো পাথওয়েরই প্রত্যেকটা স্টেপস জানার দরকার নাই। ইম্পর্টেন্ট স্টেপটা জানবেন, রেট লিমিটিং এনজাইমটা জানবেন, রেট লিমিটিং এনজাইম যে স্টেপটাকে ক্যাটালাইজ করে সেই স্টেপটাকে জানবেন। তারপর হচ্ছে আসেন টিসিএল সাইকেলও আমরা একই জিনিস, সাবস্ট্রেট জানবেন, কোথায় হয় সেটা জানতে হবে, কোন কম্পার্টমেন্টে হয় সেটা জানতে হবে, রেট লিমিটিং এনজাইম কি কি এবং প্রোডাক্ট কি, প্রোডাক্টে কয়টা এটিপি আসে, কয়টা এনএডি আসে সেটা আপনাদেরকে জানতে হবে। গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রেও একই জিনিসগুলো আপনাকে জানতে হবে, যে কোন কোন সাবস্ট্রেট থেকে হয় গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ গ্লুকোজ কোন কোন সাবস্টেন্স থেকে ক্রিয়েট করা যায় এবং এইসব প্রসেসের রেট লিমিটিং স্টেপ কি, তারপর হচ্ছে এটাতে কি কি ইউজ হয় এবং আলটিমেটলি মেইন একটা এনজাইমের নাম, সেটা আমরা আমাদের ডিসকাশনে দেখব। এরপরে এইচএমপি শান্ট পাথওয়ে থেকে শুধু একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে এখান থেকে কি প্রোডাক্ট আসে এবং প্রোডাক্টগুলোর কাজ। এইচএমপি শান্টের প্রসেসগুলো আমাদের লাগবে না। তারপর হচ্ছে সোর্স ফেট অফ অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট, অ্যামোনিয়া। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Source, fate of these three substances should be known. Then come to the protein. From protein, first of all, we should know the lists of the amino acid, the names of ketogenic, glucogenic amino acids, essential, non-essential amino acids. Then same goes for the fatty acid also. There are some essential fatty acid. We should know their name. We should know the names of the ketone bodies. And then we should know just the basic from ketogenesis, fatty acid synthesis and beta oxidation. এই তিনটা প্রসেসের কিছু বেসিক জিনিস লাগবে, সেটা আমরা কোশ্চেনও দিয়েছি, আজকে আলোচনাও করব। তারপর হচ্ছে লাইপোপ্রোটিন থেকে যে কয়েকটা জিনিস লাগবে সেটা আমরা সাজেশনে দিয়েছি এবং আজকে আলোচনা করব, আলোচনার মধ্যেও সেগুলো টাচ করার চেষ্টা করব। দেন ফাইনালি যে নিচে যে 3-4টা জিনিস দেওয়া আছে সেগুলো হচ্ছে জেনারেল বায়োকেমিস্ট্রি থেকে আপনাকে আর যে কয়েকটা জিনিস জানতে হবে সেটা আপনারা দেখে নেবেন, কলয়েড ক্রিস্টালয়েডের পার্থক্য, ক্লিনিং ফিচারগুলো এবং এই যে কয়েকটা এনজাইমের নাম দেওয়া আছে সেগুলো কোন কোন কন্ডিশনে বাড়ে সেটা মনে রাখতে হবে এবং আলটিমেটলি ইউরিনে কি কি রিডিউসিং সাবস্টেন্স পাস করে সেটাও পরীক্ষা মাঝে মধ্যে কোশ্চেন আছে, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে জেনেটিক্সে আসেন। জেনেটিক্সের মধ্যে মূলত আমরা যেটা আমাদেরকে জানতে হবে যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, প্রথমে জানতে হবে কি কি জেনেটিক ডিসঅর্ডার হয়। 4 ধরনের ডিসঅর্ডার হয়, আমরা সামনে দেখব। ক্রোমোজোমাল ডিসঅর্ডার হইতে পারে, সিঙ্গেল জিন ডিসঅর্ডার হইতে পারে, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার হইতে পারে। তার মধ্যে যে সিঙ্গেল জিন ডিসঅর্ডার তাদেরকে আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলি। সেই ডিসঅর্ডারের মধ্যে আবার অটোজোমাল ডমিন্যান্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এই 3টা আলাদা এন্টিটির আপনাকে ফিচার্সগুলো জানতে হবে এবং সেগুলোতে কি কি ধরনের কোন কোন ডিজিজে এই ধরনের ট্রান্সমিশনটা হয় সেটা জানতে হবে। ফাইনালি আমরা পলিজেনিক বা মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স কাদের ক্ষেত্রে হয়। হিমোফিলিয়া দিয়ে অনেকগুলো কোশ্চেন আসে, সেটা এক্স লিঙ্ক রিসেসিভ থেকেও হতে পারে, সেটা হেমাটোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে হতে পারে। অ্যাজ হিমোফিলিয়াস ইম্পর্টেন্ট, এখানে আমরা জানি অনেক ধরনের ব্লাড পিকচার পাওয়া যায়, আবার তাদের একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশনের ট্রিটা আঁকা যায়। এরপর হচ্ছে
কিছু সিনড্রোম সম্পর্কে আমাদের জানতে হবে। মূলত আপনি মেইনলি যেহেতু এখন পরীক্ষার কাছে চলে আসছে, তাহলে সেখানে এখন যদি কনসাইজ আপনাকে 2-3টা সিনড্রোম আপনি জানবেন, সেটা হচ্ছে ডাউন সিনড্রোমের সব ফিচার এবং ক্যারিওটাইপস, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এদের কি কি ক্যারিওটাইপ হয়, কি কি ফিচার পাওয়া যায় সেটা জানবেন। অ্যান্ড ফাইনালি কিছু মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সে কিছু ডিজিজ ট্রান্সমিশন হয়, সেগুলোর নাম আপনারা জাস্ট নামটা দেখে নেবেন। ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিজিজ, এগুলোর শুধু নামটা দেখে নেবেন। তাহলে আমরা আসি, what are the reactions occurring in the mitochondria was the first question of this exam. And see, these are the list of the metabolic pathway that take place in the cytoplasm, starting from glycolysis, glycogenolysis, glycogenesis, lipogenesis, all this lipolysis, synthesis of triacylglycerol, all occurs in the cytoplasm. And মনে রাখবেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াগুলো পরীক্ষায় বেশিরভাগ মাইটোকন্ড্রিয়াগুলোই আসে, এবং মাইটোকন্ড্রিয়া যেহেতু লিস্টটা ছোট সেটা মনে রাখবেন। দেখেন, গ্লাইকোলাইসিস হয়ে যাওয়ার পরে যে জিনিসটা প্রডিউস হয় পাইরুভেট, সে পাইরুভেটের যতগুলো ফেট হবে সে সবগুলোই মাইটোকন্ড্রিয়াতে হয়। তার মধ্যে দেখেন পাইরুভেট থেকে হচ্ছে যখন অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হয়, অক্সিডেশন অফ পাইরুভেট হয়, বা দেখা যায় যে কার্বক্সিলেশন হইতে পারে, পাইরুভেটের অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে হইতে পারে, আবার কার্বক্সিলেশন হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হইতে পারে। তাহলে দুইটা জিনিসই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এই পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে হলো সেটা টিসিএ সাইকেলে চলে যাবে, যার মাধ্যমে টিসিএ সাইকেলে গিয়ে সে এটিপি প্রডিউস করবে। তাহলে টিসিএ সাইকেলটাও মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। অথবা এই অ্যাসিটাইল কোয়ে থেকে আলটিমেটলি হচ্ছে দুটো জিনিস সিনথেসিস হতে পারে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এসে চলে যেতে পারে, কিটোজেনেসিস এসে চলে যেতে পারে। তাহলে এগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে পাইরুভেটের সাথে রিলেটেড সব ধরনের পাইরুভেটের ফেট যেগুলো অ্যাসিটাইল কোয়ের ফেট অনেকগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শেষ হবে। এবং এখানে শুধু আলাদাভাবে মনে রাখবেন রেসপিরেটরি চেইন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। রেসপিরেটরি চেইন যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হেল্প করে, সেই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়। সেজন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা বা রেসপিরেটরি চেইনটা মাইটোকন্ড্রিয়াতে থাকে। আর প্রোটিন মেটাবলিজমের শুধু একটা প্রসেস, দ্যাট ইজ অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। আর কিছু কিছু মেটাবলিক পাথওয়ে আছে যেটা দুই দিকে হয়, যেমন ইউরিয়া সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, হিম সিনথেসিস। এই তিনটা পাথওয়ে হচ্ছে সাইটোপ্লাজমে কিছু স্টেপস হয়, আবার মাইটোকন্ড্রিয়াতে কিছু স্টেপস হয়। তাহলে এই যে চার্টটা আমরা দেখাচ্ছি যে বিভিন্ন অর্গানে কোন কোন ধরনের চেঞ্জেসগুলো হয়। আপনারা এটা একটু রিডিং দিবেন, একটু পড়ে রাখবেন। তার মধ্যে লিভার এবং কিডনিতে কি কি হয়, দেখেন কিডনিতে কি কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিডনিতে গ্লুকোনিওজেনেসিস হয়, ট্রান্সঅ্যামাইনেশন হয়, ডিঅ্যামাইনেশন হয়, এটা মনে রাখবেন। লিভারে অলমোস্ট সব ধরনের মেটাবলিক পাথওয়ে হয়। আর অ্যাডিপোজ টিস্যুতে দেখেন টিজি সিনথেসিস, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস সহজভাবে মনে রাখা যায়। আর কিডনিটা ইম্পর্টেন্ট, কিডনিটা মনে রাখবেন, গ্লুকোনিওজেনেসিস, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন হয়। So we have seen that the reaction that take place in the mitochondria মধ্যে আমরা বলেছি যে দেখেন রিডাকশন অফ দ্য পাইরুভেট যেটা হচ্ছে কিটোজেনেসিসটা হয়। তারপরে হচ্ছে অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড, যেটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড ও মাইটোকন্ড্রিয়া হয়। পাইরুভেটের কোনো রিডাকশন হয় না, পাইরুভেটের অক্সিডেশন হয়। সেজন্য এখানে পাইরুভেটের এই আনসারটা আবার ফলস, এটা কনফিউজ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। তাহলে এটা অক্সিডেশন হবে আর কার্বক্সিলেশন হয়, পাইরুভেটের কোনো রিডাকশন হয় না। আর কিটোজেনেসিস এবং অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, সেটা বা বিটা অক্সিডেশন, সেটা আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে হয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, হোয়াট আর দ্য হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। এখন হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড বলতে আমরা ওইসব কম্পাউন্ডগুলোকে বুঝি যেগুলোর হচ্ছে এনার্জি, এগুলো ভাঙলে যে এনার্জিটা প্রডিউস হবে সেটা যদি এটিপির চেয়ে বেশি হয় তাহলে এটা হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড, আর এটিপির চেয়ে কম যদি হয় তাহলে এটা লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। এই লিস্টটা আপনাকে মনে রাখতে হবে। পরীক্ষায় ইউজুয়ালি হাই এনার্জি ফসফেট কম্পাউন্ডটাই এসে থাকে। তাহলে ফসফেনল পাইরুভেট, কার্বোময়েল ফসফেট, 1,3-bis ফসফোগ্লিসারিড, ক্রিটিনিন ফসফেট, এগুলো হচ্ছে important high energy phosphate compound, and this is a straightforward question with a straightforward answer, that is phosphoenol pyruvate, GTP, creatinine phosphate. এরপরের কোশ্চেনটা হচ্ছে রেসপিরেটরি চেইন থেকে। তাহলে রেসপিরেটরি চেইনের এই কোশ্চেনের সাথে আমরা দেখব রেসপিরেটরি চেইন থেকে আপনাকে মিনিমাম যে জিনিসগুলো জানতে হবে। তাহলে রেসপিরেটরি চেইনটা কি? এটা সিরিজ অফ সাম হাইড্রোজেন ক্যারিয়ার্স or series of some catalyst protein which are situated in the inner mitochondrial membrane, and they are involved with the exchange of electron or exchange of hydrogen, and through this exchange process ultimately energy is produced which is converted and stored in the form of ATP. তাহলে এডিপি কে ফসফোরাইলেট করে এটিপি প্রডিউস করা হয়, যে এনার্জিটা সে এনার্জিটা হয় থ্রু ট্রান্সপোর্ট অফ ডিফারেন্ট ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস ইন দিস
ইলেকট্রন চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অর দ্য রেসপিরেটরি চেন। তাহলে এখান থেকে যেটা আপনাকে জানতে হবে যে কিছু কম্পোনেন্ট আছে, এখানে দেখেন কিছু হাইড্রোজেন ক্যারিয়ার আছে, কিছু ইলেকট্রন ক্যারিয়ার আছে। তাহলে হাইড্রোজেন ক্যারিয়ারগুলো এনএডি, এফএডি, এফএমএন, কোএনজাইম কিউ। আর ইলেকট্রন ক্যারিয়ারগুলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম AA3, এগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। তাহলে কিছু সাইটোক্রোমস আছে যেগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, আর কিছু হাইড্রোজেন ক্যারিয়ার আছে। এই সাইটোক্রোম, এই হাইড্রোজেন ক্যারিয়ার এবং ইলেকট্রন ক্যারিয়ারের কম্বিনেশন হয়ে এখানে 4 ধরনের প্রোটিন কমপ্লেক্স থাকে। এই 4 ধরনের প্রোটিন কমপ্লেক্সটাই হচ্ছে আসলে মূলত আমাদের 4 ধরনের প্রোটিন ক্যারিয়ারগুলোই হচ্ছে মূলত আমাদের বিভিন্ন কমপ্লেক্স যারা ফর্ম করে দেয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অর দ্য রেসপিরেটরি চেন। এবং এখানে একটা কথা শুধু আপনারা মনে রাখবেন যে এনএডি, কোএনজাইম কিউ, সাইটোক্রোম সি আর ফ্রিলি ডিফিউজিবল, পরীক্ষায় স্ট্যাম্প আসছিল সেগুলো এটা মনে রাখতে হবে। এনএডি, কোএনজাইম কিউ, সাইটোক্রোম সি আর ফ্রিলি ডিফিউজিবল, এবং এখানে 4টা কমপ্লেক্স ফর্ম করে। এই 4টা কমপ্লেক্সের নাম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে রাখবেন, তবে বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে একটা রেসপিরেটরি চেন আমরা জানি এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তাহলে সব মাইটোকন্ড্রিয়াতে থাকে। এটা আলটিমেটলি কি প্রডিউস করবে? এটিপি প্রডিউস করবে। সাবস্ট্রেট কি এখানে ঢুকবে কি? এই যে এনএডি, এফএডি এবং হাইড্রোজেন, এগুলো হচ্ছে এটার সাবস্ট্রেট। এনএডি, এফএডি মানে NAD2H, FAD2H, যেগুলো হচ্ছে রিডিউসড ফর্ম অফ NAD, FAD। হাইড্রোজেন সহ যে NAD এবং FAD এখানে আসবে, তারা এখানে এসে তাদের হাইড্রোজেনগুলো ছেড়ে দিবে। এই হাইড্রোজেনগুলো বিভিন্ন সিরিজ অফ ইলেকট্রন চেন ঘুরে আলটিমেটলি ওয়াটার ফর্ম করবে অক্সিজেনের সাথে, এই জন্য এটার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং আলটিমেটলি এটিপি প্রডিউস করবে। তাহলে এই হাইড্রোজেন যেটা ওয়াটার প্রডিউস করলো, অক্সিজেন তো অক্সিজেন থেকে আসছে, আর হাইড্রোজেনটা আসছে NAD2H, FAD2H থেকে, এবং আলটিমেটলি একটা NAD থেকে 3টা এটিপি প্রডিউস হয়, একটা FAD থেকে 2টা এটিপি প্রডিউস হয়, এখানে লেখা আছে, এটা আপনাকে জানতে হবে। এই প্রসিজারটা কি? একটা ক্যাটাবলিক প্রসিজার, এবং এটা হয় ইন দ্য ইনার সারফেস অফ দ্য mitochondrial membrane, এবং why it is catabolic? It breaks down NAD2H and FAD2H, and this is an oxidation of reduced coenzyme। তাহলে এটা অক্সিডেশন হয়, এবং সাবস্ট্রেট হচ্ছে এখানে রিডিউসড কিছু কোএনজাইম। আমাদের কোশ্চেন তাহলে এখন ক্লিয়ার। এখানে কি কি কোশ্চেন ছিল দেখেন। ফ্রিলি ডিফিউজিবল কে, সেটা কোশ্চেনে আসছে। এটা অ্যানাবলিক না ক্যাটাবলিক? এটা ক্যাটাবলিক আমরা পেলাম। তারপর হচ্ছে ওয়াটার ইজ প্রডিউসড, ইয়েস, অ্যান্ড দেন সাইট কোথায়? ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ ফলস, বিকজ এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, এবং এটিপি ইজ প্রডিউসড থ্রু দিস প্রসেস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস প্রডিউসেস। তাহলে আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে কোশ্চেনটা দিয়েছি। গ্লাইকোলাইসিস আমাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে অক্সিডেশন অফ গ্লুকোজ টু আলটিমেটলি দ্য গ্লুকোজ ইজ কনভার্টেড টু পাইরুভেট থ্রু গ্লাইকোলাইসিস অর ল্যাকটেট থ্রু আনাদার ফর্ম অফ গ্লাইকোলাইসিস। এখন গ্লুকোজ থেকে যখন পাইরুভেট প্রডিউস হবে সেটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আর যখন অক্সিজেন থাকবে না তখন যেটা প্রডিউস হয় বা অক্সিজেনের স্বল্পতা থাকবে তখন যে প্রোডাক্টটা প্রডিউস হবে সেটা হচ্ছে ল্যাকটেট। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভেট বা ল্যাকটেট প্রডিউস হয় হচ্ছে থ্রু গ্লাইকোলাইসিস। ওয়ান ইজ অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আনাদার ইজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে যে গ্লাইকোলাইসিসের আদার নেম হচ্ছে অ্যামডেন-মায়ারহফ পাথওয়ে, অ্যান্ড দ্য সেলিয়েন্ট ফিচার্স আর, এখানে শুরু হয় গ্লুকোজ দিয়ে, আলটিমেট এন্ড প্রোডাক্ট আমরা বলেছি যে পাইরুভেট হবে বা ল্যাকটেট হবে। অলমোস্ট অল সেল অফ দ্য বডিতে গ্লাইকোলাইসিসটা হয়, ইদার অ্যারোবিক হবে ইদার অ্যানারোবিক হবে। ম্যাক্সিমাম জায়গায় অ্যারোবিক হবে, কোথায় কোথায় অ্যানারোবিক হবে সেগুলোর নাম আমাদের জানতে হবে, সেটা আমরা দেখব। তারপর এখানে the end product is the rate limiting enzyme is the phosphofructokinase. Phosphofructokinase is the main rate limiting enzyme। এখানে আমরা জানি গ্লাইকোলাইসিসের 10টা স্টেপে 10টা এনজাইম আছে, তবে আমাদের মূলত জানতে হবে রেট লিমিটিং এনজাইম যেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। অ্যান্ড আলটিমেটলি এটিপি প্রোডাকশন কয়টা হয় সেটা জানতে হবে। একটা গ্লুকোজ মলিকিউল থেকে 8টা ইন কেস অফ অ্যারোবিক পাথওয়ে, আর যদি ল্যাকটেট প্রডিউস হয় তাহলে 2টা হবে, 2টা এটিপি ইন কেস অফ অ্যানারোবিক স্টেট। তাহলে এটা মনে রাখতে হবে, 8টা ইন কেস অফ অ্যারোবিক গ্লাইকোলাইসিস, 2টা ইন কেস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এই কথাটা আপনারা মনে রাখবেন। আর ল্যাকটেট হচ্ছে যেখানে যেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আরবিসিতে আমরা জানি আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া নাই, এবং আরবিসিতে অক্সিজেন ইউটিলাইজ হয় না, এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। আরবিসিতে যেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, এখানে এন্ড প্রোডাক্ট ইজ অলওয়েজ ল্যাকটেট, এবং এটিপি প্রডিউস হয় 2টা। আর
অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তাহলে কোথায় কোথায় হয়, যেখানে যেখানে হাইপোক্সিক কন্ডিশন, যেখানে যেখানে অক্সিজেনের স্বল্পতা থাকবে সেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। ইন কেস অফ স্কেলেটাল মাসল, লিভার, কিডনি, হার্ট, ইন কেস অফ হাইপোক্সিয়াতে হইতে পারে, নর্মালি ইন কেস অফ এক্সারসাইজে হইতে পারে, শকেও অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হইতে পারে। আর এখানে দেখেন আরেকটা লিস্ট দেওয়া আছে কোথায় কোথায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। দেখেন রেড ব্লাড সেল, জিআইটির কিছু কিছু সেল, রেনাল মেডুলারি সেল, রেটিনা, স্কিন, এগুলো হচ্ছে অক্সিজেন নন ডিপেন্ডেন্ট এবং এগুলোতে হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। তাহলে এই লিস্টগুলো মনে রাখবেন। আপনাদের প্রশ্নটা এটা নিয়েই হয়েছিল, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কোথায় কোথায় হয় জানতে হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি কি প্রোডিউস এটা জানতে হবে। দেখেন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এটা অক্সিজেন ছাড়া গ্লাইকোলাইসিস হয়, এটিপি কম প্রোডিউস হয়, তবে এটিপি যে প্রোডিউস হয় না সেটা না। তাহলে এটিপি আসছে, আমরা দেখলাম এটিপি আসছে এবং ল্যাকটিক অ্যাসিড আলটিমেটলি প্রোডিউস হচ্ছে। এখানে কোনো ধরনের অ্যাসিটোএসিটিক অ্যাসিড হিসেবে কিটোন কোনোদিন প্রোডিউস হবে না। এনএডি যেটা হচ্ছে এনএডি রিডিউসড ফর্ম অফ এনএডি, এটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে প্রোডিউস হয়। আমরা জানি অ্যারোবিক গ্লাইকোলাইসিসে দুইটা এনএডি থেকে এনএডিএইচ হয়, যে দুটো এনএডি থেকে আলটিমেটলি 6টা এটিপি বেশি প্রোডিউস হইতো, যেটা অ্যারোবিক গ্লাইকোলাইসিসে হয়। কিন্তু অ্যানারোবিকে এই দুইটা এনএডিই আসে না, তাহলে এই জন্য এই 6টা এটিপি কম আসে বলে আলটিমেটলি 2টা এটিপি প্রোডিউস হয় এবং এই 2টা এটিপি প্রোডিউস হয় থ্রু সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এবং এখানে কোনো ধরনের এনএডি প্রোডিউস হয় না। এনএডিপি আমরা সামনে দেখবো এটা হেক্সাস মনোফসফেট শান্ট পাথওয়েতে প্রোডিউস হয়, এটা কোনো ধরনের গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট না। আর ল্যাকটিক অ্যাসিড ইজ ল্যাকটেট which is always obviously the product of glycolysis. Then next question is pyruvate is produced from. So this question we gave up here to bring this information, that is what are the source and the fate of pyruvate, very important, প্রত্যেকটা আপনাকে মুখস্থ জানতে হবে। So we see that pyruvate আমরা একটা বলেছি যে গ্লুকোজ থেকে যখন গ্লাইকোলাইসিস হয় তখন পাইরুভেট প্রোডিউস হয়। দেন ল্যাকটিক অ্যাসিড যেটা প্রোডিউস হয়েছিল অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে, এক সময় ল্যাকটেট জমতে এই ল্যাকটেটের তো আমাদের বডির কোনো কাজ নাই, এটা অ্যাসিডোসিস করবে বডিতে। ল্যাকটেটকে আমরা আবার কি করতে পারি, ল্যাকটিক অ্যাসিডকে অক্সিডেশন এর মাধ্যমে আমরা আবার পাইরুভেট প্রোডিউস করতে পারি। এরপরে আমরা সামনে দেখব যে কিছু ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশনের মাধ্যমে অ্যালানিন থেকে পাইরুভেট প্রোডিউস হয়। তাহলে অ্যালানিন ওয়ান অফ দ্য প্রোটিন প্রোডাক্ট যেখান থেকে পাইরুভেট আসে, দ্যাট ইজ অ্যালানিন। অ্যান্ড দেন ফ্রম গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি পাইরুভেট আসতে পারে। তাহলে গ্লুকোজ থেকে আসলো, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আসলো, ল্যাকটিক অ্যাসিড থেকে আসলো, অ্যালানিন থেকে আসছে। তাহলে দুইটা জি আর দুইটা এল দিয়ে মনে রাখবেন, গ্লুকোজ, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ল্যানিন। সো ল্যাকটিক অ্যাসিড ল্যানিন থেকে আসে এবং গ্লুকোজেনিক এবং গ্লুকোজ থেকে আসে। আর ফেট কি, ফেট হচ্ছে পাইরুভেট থেকে আলটিমেটলি আমরা বলেছি যে অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে হয়ে যায়। আবার আমরা বলেছি যে কার্বক্সিলেশনের মাধ্যমে অক্সালো অ্যাসিটেট ফর্ম হয়। আবার কনভার্সন টু ল্যাকটেট থেকে পাইরুভেট হইতে পারে, পাইরুভেট থেকে ল্যাকটেট হইতে পারে। আর আলটিমেটলি দিস পাইরুভেট ক্যান অলসো গো টু গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ গ্লুকোজ সিনথেসিসে যেতে পারে। আর অ্যালানিনের ক্ষেত্রেও তাই, অ্যালানিন থেকে পাইরুভেট হইতে পারে, পাইরুভেট থেকে অ্যালানিন হইতে পারে। এটা একটা রিভার্সিবল প্রসেস, ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন ইজ এ রিভার্সিবল প্রসেস। তাহলে অ্যালানিন থেকে যেভাবে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে অ্যালানিন হয়, এটা যেভাবে পারেন মুখস্থ রাখতে হবে আপনাকে। তাহলে আমরা দেখলাম যে গ্লুকোজ, অ্যালানিন, ল্যাকটেট এগুলো থেকে হচ্ছে পাইরুভেট আসে। অ্যাসিটাইল কোয়ে ইজ দ্য প্রোডাক্ট অফ পাইরুভেট, নট দ্য সোর্স অফ পাইরুভেট। দেন কোএনজাইম নিডেড ফর পাইরুভেট অক্সিডেশন। আমরা পাইরুভেট অক্সিডেশনের প্রসেসটা দেখি। পাইরুভেট অক্সিডেশনটা কি, আমরা বলেছি যখন গ্লাইকোলাইসিস হয় তখন ওখান থেকে যে প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে পাইরুভেট, অ্যারোবিক গ্লাইকোলাইসিস। এই পাইরুভেট থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে হতে হবে, কারণ অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলের মধ্যে ঘুরে এটিপি প্রোডিউস করতে পারবে। তাহলে এই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভেট, এবং এই অক্সিডেশন হচ্ছে তাহলে সাবস্ট্রেট হবে পাইরুভেট, প্রোডাক্ট হবে অ্যাসিটাইল কোয়ে। এই অক্সিডেশনের যে এনজাইম সেটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স, এবং এই পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স কাজ করার সময় কি ধরনের লাগবে, এনজাইম লাগবে। কি কি এনজাইম তো পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, কি কোএনজাইম লাগবে সেটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন 5টা কোএনজাইমের নাম আছে, যে থাইমিন, দেন নিয়াসিন, দ্যাট ইজ এনএডি তে থাকে নিয়াসিন, রাইবোফ্লাভিন ইজ প্রেজেন্ট ইন এফএডি, তারপর হচ্ছে কোএনজাইম এ এন্ড লাইপোইক অ্যাসিড। This is frequently coming question in your exam, so we require these following coenzymes are required in the oxidation of pyruvate. And also remember oxidation of pyruvate থেকে 3টা ATP প্রোডিউস হয়। তাহলে একটা অক্সিডেটিভ
একটা অ্যারোবিক গ্লাইকোলাইসিস থেকে আমরা দেখলাম পাইরুভেট হওয়ার সময় 8টা এটিপি প্রডিউস হয়েছে। এরপরে প্রত্যেকটা পাইরুভেট যখন অক্সিডাইজ হবে, দুইটা পাইরুভেট দুই দিকে 3টা করে এটিপি দিবে, দ্যাট ইজ 6টা এটিপি দিবে। তাহলে আগে 8টা দিয়েছিল টোটাল গ্লাইকোলাইসিসের সময়, এরপরে অক্সিডেশনের সময় 3টা 6টা, তাহলে 14টা। আর যে অ্যাসিটাইল কোয়েটা প্রডিউস হয়েছে দুই পাশে দুই পাইরুভেট থেকে, একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট হয়েছে, 2টা পাইরুভেট থেকে আবার 2টা অ্যাসিটাইল কোয়ে আসছে। এই পর্যন্ত আমরা পেলাম 14টা এটিপি। এই 2টা অ্যাসিটাইল কোয়ে যখন টিসিএ সাইকেল দিয়ে ঘুরবে, তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে হচ্ছে 12টা করে এটিপি আসবে। তাহলে 2টা থেকে হচ্ছে 12 12 24টা, 24 আর 14 টোটাল 38টা এটিপি আমার একটা গ্লুকোজ মলিকিউল থেকে আসতে পারে। তাহলে এই হিসাবটা আপনাকে জানতে হবে। তাহলে কোএনজাইম নিডেড ইজ টিপিপি আমরা দেখছি, থাইমিন পাইরোফসফেট, অ্যান্ড কোএনজাইম এ লাইপোইক অ্যাসিড, NAD, দিস আর রিকোয়ার্ড ইন দ্য অক্সিডেশন। Sources of acetyl-CoA. This is also again a straightforward question. You should know what are the source of acetyl-CoA, what are the products or what are the fates of acetyl-CoA. So the source are from glucose through glycolysis and ultimately pyruvate হয়ে ultimately acetyl-CoA আসতে পারে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয়ে ultimately acetyl-CoA আসতে পারে, এবং অ্যামাইনো অ্যাসিড। তাহলে 3টা মেজর ফুড প্রোডাক্ট থেকে 3টা জিনিস আসতে পারে, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ হয়ে গ্লাইকোলাইসিস, ফ্যাটি অ্যাসিড থেকে বিটা অক্সিডেশন হয়ে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকেও অ্যাসিটাইল-CoA প্রডিউস হতে পারে। এছাড়াও দুইটা মনে রাখবেন যেগুলো আবার পরীক্ষায় বেশি আসে, কিটোন বডি থেকে অ্যাসিটাইল-CoA আসতে পারে, ইথানলের অক্সিডেশন থেকে, অ্যালকোহলের অক্সিডেশন থেকেও অ্যাসিটাইল-CoA আসতে পারে। আর ফেট কি আমরা একটা তো জানি যে অ্যাসিটাইল-CoA টিসিএ সাইকেলে যখন ঘুরবে তখন এটিপি প্রডিউস করবে। আর আরেকটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, কিটোন বডি সিনথেসিস, কোলেস্ট্রল সিনথেসিস। এই 3টা জিনিসই অ্যাসিটাইল-CoA থেকেই হয়, কারণ কিটোন বডি, কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এগুলো আমরা লিপিড মেটাবলিজমের সাথে পড়ি, মনে রাখবেন 3টাতেই অ্যাসিটাইল-CoA রাখে। এবং অ্যাসিটাইল-কোলাইন যেটা আমাদের বডির একটা ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, এটাও অ্যাসিটাইল-CoA থেকে আসে। তাহলে সোর্স আমরা গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কিটোন, ইথানল এগুলো সবগুলো থেকেই কি হয় আলটিমেটলি অ্যাসিটাইল-CoA আসে। এরপর টিসিএ সাইকেলে দেখেন কি কি আমাদেরকে জানতে হবে। টিসিএ সাইকেলের সাবস্ট্রেট আমরা জানলাম অ্যাসিটাইল-CoA, এবং এখানে অনেকগুলো এটিপি প্রডিউস হয়, NAD2H, FAD2H এগুলো প্রডিউস হয়, আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, এবং NAD2H বা FAD2H যেগুলো সেগুলো থেকে আলটিমেটলি এগুলো রেসপিরেটরি চেনে যখন যাবে তখন এগুলো থেকেও এটিপি প্রডিউস হবে। আলটিমেটলি 12টা এটিপি আসবে ফ্রম one TCA cycle or one acetyl-CoA molecule, and this TCA cycle এর যে প্রসেস আমরা বলেছি যে পাইরুভেট হওয়ার পর থেকে যত কিছু হয় সেটা মাইটোকন্ড্রিয়াতে হয়, তাহলে TCA সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয়। রেট লিমিটিং এনজাইমগুলো মনে রাখবেন, সাইট্রেট সিনথেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লিটারেট ডিহাইড্রোজেনেজ, এই 3টা এনজাইমের নাম এখানে মনে রাখবেন। কি কি কোএনজাইম লাগে সেগুলো এখানেও দেখবেন, অলমোস্ট দেখবেন সেম কোএনজাইম দ্যাট ওয়ার রিকোয়ার্ড ইন দ্য অক্সিডেশন অফ পাইরুভেট, এই নামগুলো আপনারা মনে রাখবেন। তাহলে এরপরে দেখেন কোন কোন এনজাইম কোএনজাইমের সাথে কোন কোন ভিটামিন রিলেটেড সেটা আমরা বলেছি, যে থাইমিন পাইরোফসফেটের সাথে হচ্ছে থাইমিন, কোএনজাইম এর সাথে হচ্ছে প্যান্থোথেনিক অ্যাসিড দ্যাট ইজ ভিটামিন B5, রাইবোফ্লাভিন উইথ FAD, নিয়াসিন উইথ NAD। কোশ্চেন আসতে পারে যে ফলোইং ভিটামিনস আর ইম্পর্টেন্ট ফর TCA সাইকেল বা ফলোইং ভিটামিনস আর ইম্পর্টেন্ট ফর অক্সিডেশন অফ পাইরুভেট, তখন এইটা একই জিনিসকে আপনার ভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে এটা স্ট্রেট ফরওয়ার্ড, 3টা এনজাইমেরই নাম এখানে আছে, পরীক্ষাটা অনেকবার এই কোশ্চেনটা কয়েকবার রিপিট হয়েছে। নাও কাম টু গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসেরও এই সামারিটা আমরা অবশ্যই মনে রাখবো। গ্লুকোনিওজেনেসিস আমরা জানি যে কোনো সাবস্টেন্স থেকে যখন গ্লুকোজ প্রডিউস করা হয় সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। এবং কি কি সাবস্টেন্স থেকে গ্লুকোনিওজেনেসিস হতে পারে, দ্যাট ইজ গ্লুকোজ প্রডিউস হতে পারে, দে আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, দে আর ল্যাকটেট, গ্লিসারল, প্রোপিওনেট, পাইরুভেট, and all intermediates of glycolysis and all intermediates of TCA cycle can again produce glucose। তাহলে মনে রাখতে হবে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এই লিস্ট আমরা সামনে দেখব। ল্যাকটেট, পাইরুভেট, গ্লিসারল, প্রোপিওনেট এই 4টা থেকে আসে, এবং বিভিন্ন ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস এন্ড TCA সাইকেল থেকেও পাইরুভেট গ্লুকোজ আসতে পারে। এখানে আবার আমরা দিয়েছি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট, ল্যাকটেট, গ্লিসারল, ইন্টারমিডিয়েটস অফ TCA সাইকেল, ইন্টারমিডিয়েটস অফ গ্লাইকোলাইসিস থেকেও গ্লুকোজ আসতে পারে। এখানে মূলত যে কথাটা ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য সাইট অফ গ্লুকোনিওজেনেসিস, ইট ইজ লিভার অ্যান্ড দ্য কিডনি। আমরা কিডনিতে কি কি হয় সেটা দেখে আসছিলাম কিছুক্ষণ আগে, সেখানে আমরা দেখেছি গ্লুকোনিওজেনেসিস হয়
ডিঅ্যামাইনেশন ট্রান্সঅ্যামাইনেশন হয়। লিভারে 90% অফ দ্য গ্লুকোনিওজেনেসিস, এটা এখানে জানতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট রেট লিমিটিং এনজাইম সবগুলোর নাম জানতে হবে না, তবে মনে রাখবেন গ্লুকোজ 6 ফসফেটেজ ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এনজাইম ইন কেস অফ গ্লুকোনিওজেনেসিস। যেসব প্রসেসে আলটিমেটলি গ্লুকোজ প্রডিউস হবে, যেসব প্রসেসের মাধ্যমে আলটিমেটলি বডিতে গ্লুকোজ বাড়বে, সে সব প্রসেস হচ্ছে আলটিমেটলি যে কোনো প্রসেসের মাধ্যমে এসে আগে গ্লুকোজ 6 ফসফেটেজ মানে গ্লুকোজ 6 ফসফেট ফর্ম করবে। সে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটটা বের করবে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। গ্লুকোজ 6 ফসফেটেজ হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটটা বের করে দিয়ে এরপরে যে গ্লুকোজটা হবে সেটা বডিতে চলে আসবে। তাহলে যেসব প্রসেসগুলো গ্লাইকোজেনোলাইসিস করে আলটিমেটলি বডিতে গ্লুকোজ প্রডিউস করতে হলে বা গ্লুকোনিওজেনেসিস হয়ে আলটিমেটলি বডিতে গ্লুকোজ প্রডিউস করতে হলে এইসব সাবস্টেন্সকে অবশ্যই গ্লুকোজ 6 ফসফেটেজের উপর কাজ করতে হবে। গ্লুকোজ 6 ফসফেটেজ কাজ না করলে বডিতে আলটিমেটলি গ্লুকোজ বাড়বে না। তাহলে বডিতে যেসব হরমোন বা এনজাইম যারা বডির গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় তারা গ্লুকোজ 6 ফসফেটেজকে স্টিমুলেট করে। এটা আমরা যখন এন্ডোক্রাইন পড়েছি তখন কিছুটা বলেছিলাম। তাহলে আমাদের যেসব সাবস্টেন্সরা যেমন কর্টিসল, গ্লুকাগন, ক্যাটাকোলামাইন্স, গ্রোথ হরমোন, তারা বডি গ্লুকোজ লেভেল বাড়ায়, তারা গ্লুকোজ 6 ফসফেটেজকে স্টিমুলেট করে। আর ইনসুলিন যেটা গ্লুকোজ লেভেলকে কমায় সেটা গ্লুকোজ 6 ফসফেটেজকে ইনহিবিট করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা রেট লিমিটিং এনজাইম ফর গ্লুকোনিওজেনেসিস, মনে রাখবেন। তাহলে সাইটে দুইটাই। দেন সাবস্ট্রেট আমরা বলেছি যে কোত্থেকে আসে, আমরা বলেছি যে ল্যাকটেট থেকে আসে, গ্লিসারল থেকে আসতে পারে, অ্যান্ড অ্যালানিন থেকে আসতে পারে বিকজ ইট ইজ এন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আমরা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের লিস্টটা একটু পরে দেখব। দেন দেখেন NADPH ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস। তাহলে এই কোশ্চেনটা আমরা এই জন্যই দিয়েছি যে আমরা HMP শান্ট পাথওয়ে যেটা হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে বা PPP পাথওয়ে যেটা পেন্টোজ ফসফেট পাথওয়ে, এই পাথওয়ে থেকে কি পড়তে হবে সেজন্য এই প্রশ্নটা আমরা দিয়েছি। তাহলে এটা হচ্ছে একটা অল্টারনেটিভ টু গ্লাইকোলাইসিস একটা পাথওয়ে। এই পাথওয়ে থেকে আলটিমেটলি যেটা আপনাকে লাগবে শুধু সেটা হচ্ছে এটা কোথায় কোথায় হয়, লিভার, এডিপোজ টিস্যু, RBC, গোনাড। দেখেন ল্যাকটেটিং ব্রেস্ট, ম্যাক্রোফেজ, অ্যাড্রেনাল কর্টেক্স। আমরা সামনে একটু পরে হচ্ছে এই হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ের ফাংশনটা দেখব। তাহলে ফাংশনটা দেখবেন আপনি, এটা ইজ রিলেটেড টু ফ্যাগোসাইটোসিস, ইট ইজ রিলেটেড টু হিমোলাইসিস, ইট ইজ রিলেটেড টু দ্য স্টেরয়েড সিনথেসিস। তাহলে যেখানে যেখানে এইসব ফাংশনগুলো হয় সেসব জায়গায় HMP শান্ট পাথওয়ে হয়। তাহলে স্টেরয়েড সিনথেসিস যেখানে হচ্ছে, যেখানে ফ্যাগোসাইটোসিস হচ্ছে, অক্সিডেটিভ ক্লিভেজ অফ অক্সিডেটিভ ডিস্ট্রাকশন অফ ফরেন বডি হচ্ছে, সেগুলোতে হচ্ছে কি হয়, সেগুলোতে আমাদের হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে হচ্ছে। তাহলে দুইটা মেইন প্রোডাক্ট মনে রাখবেন, রাইবোস এবং NADP2H হয়, নট NAD2H। হিয়ার NADP2H প্রডিউস হয়, NADP2H প্রডিউস হয়, রাইবোস সুগার প্রডিউস হয়। এবং এই NADP2H হচ্ছে আমাদের কয়েকটা ফাংশনে লাগে। তার মধ্যে রাইবোস সুগার ইজ এসেনশিয়াল ফর সিনথেসিস অফ নিউক্লিওটাইডস in DNA and RNA. And NADP2H have a lot of function. First of all, in the synthesis of fatty acids, steroid cholesterol. Then it is important for detoxification of substances in the liver. Then it is also important in production of hydrogen peroxide. It is important for oxygen dependent killing in the phagocytes. আমরা জানি phagocyte দুই ধরনের কিলিং হয়, অক্সিজেন ডিপেন্ডেন্ট, অক্সিজেন ইনডিপেন্ডেন্ট। অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং হয় মাইলোপারক্সিডেজ সিস্টেমের মাধ্যমে, এবং এই মাইলোপারক্সিডেজ সিস্টেমে যারা কাজ করে সেটা হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে থেকে যে কিলিংটা হয় সেটা NADP2H যেটা সে হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে থেকে আসে। আর ফাইনালি ইট ইজ রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড। সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ HMP। তাহলে এই কোশ্চেনটা এই জন্য দেওয়া হয়েছিল। তাহলে কোন কোন সিনথেসিসে NADPH লাগে? So it is required for reduction of hydrogen peroxide. Hydrogen peroxide এর যে ফ্রি রেডিক্যাল গুলোকে ধ্বংস করতে মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে ধ্বংস করতে লাগে, দ্যাট ইজ রিডাকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড সো নট সিনথেসিস অফ হাইড্রোজেন পারঅক্সাইড। এটার হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে রিলেশন আছে, তবে রিলেশনটা সিনথেসিস না, এটা ডিস্ট্রাকশন, এটা ফলস হবে। একই কথা এখানে আবার দেওয়া হয়েছে।
এরপরে ব্লাড গ্লুকোজ লেভেল আমি দেখেন যারা 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 হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, যারা যারা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে তারা গ্লুকোনিওজেনেসিস বাড়াবে এবং গ্লাইকোজেনোলাইসিস বাড়াবে। আমরা জানি জিসি যে কাউন্টার রেগুলেটরি হরমোন, তারা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রসেসের মাধ্যমে বা আলটিমেটলি তারা গ্লুকোজ 6-ফসফেটেজকে স্টিমুলেট করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তবে এখানে কিছু কিছু এক্সট্রা ফাংশন আছে যেটা মনে রাখবেন, যে কর্টিসল গ্লুকোজ ইউটিলাইজেশনকে কমিয়ে দিয়েও গ্লুকোজ বাড়াতে পারে। থাইরক্সিনের ক্ষেত্রে দেখেন সে আপটেক অফ গ্লুকোজ বাড়ায়। আর ইনসুলিনের ক্ষেত্রে আমরা জানি সে যেসব প্রসেস গ্লুকোজ বাড়াবে সে সবগুলোকে বাড়ায়, যেসব প্রসেস গ্লুকোজ বাড়াবে সে সবগুলোকে ইনহিবিট করে, আর যেসব প্রসেসে গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়বে সেগুলো ইনসুলিন স্টিমুলেট করে। এরপর এখানে আমরা জাস্ট ভিটামিনগুলোকে সামারাইজ করেছি, বিভিন্ন প্রসেস যেখানে এটা লাগে আপনারা একবার দেখে নেবেন, এগুলো আমরা বলেছি। তার মধ্যে দেখেন হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়েতেও থাইমিনের রোল রয়েছে। এরপর আসেন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এবং কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের লিস্ট। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেগুলো থেকে গ্লুকোজ প্রডিউস হয়, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেগুলো থেকে অ্যাসিটোএসিটেট আসে। এই লিস্টটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডও পরীক্ষায় আসতে পারে, সেটা নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। তবে আমার কাছে মনে হয় কিটোজেনিক, লিউসিন, লাইসিন এই দুটো ছাড়া বাকি সবগুলোকে গ্লুকোজেনিকের ক্ষেত্রে ট্রু দিতে পারবেন, সেজন্য এই দুইটাকে মনে রাখলে হবে। কিটোজেনিক, লিউসিন, লাইসিন বাদ দিয়ে বাকি যত অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলোই গ্লুকোজেনিক কাজ করে। তাহলে এই কোশ্চেনও এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাকে ফলস দিলে বাকি তিনটাকে ট্রু দিলে সেফ। এতগুলো নাম মনে রাখার চেয়ে এই টেকনিকটা ফলো করা সহজ। এরপরে দেখেন ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন। তাহলে ট্রান্সঅ্যামাইনেশনটা কি? ট্রান্সঅ্যামাইনেশন হচ্ছে একটা তো প্রসেস যেখান থেকে একটা কিটো অ্যাসিড একটা অ্যামাইনে কনভার্ট হবে। ট্রান্সঅ্যামাইনেশন, ট্রান্সফার অফ অ্যামাইন গ্রুপ। তাহলে একটা কিটো অ্যাসিড থেকে একটা অ্যামাইন হবে, করসপন্ডিংলি আরেকটা অ্যামাইন থেকে একটা কিটো অ্যাসিড প্রডিউস হয়ে যাবে, এটাই হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। তাহলে দেখেন এখানে উদাহরণ, এই তিনটা উদাহরণই আপনি শুধু মনে রাখলে হবে। আলফা কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট হয়ে যায়, অক্সালোএসিটেট থেকে অ্যাসপার্টেট হয়ে যায়, পাইরুভেট থেকে অ্যালানিন হয়ে যায়। তার মধ্যে তো আমরা পাইরুভেট অ্যালানিন পড়ে আসছি যে অ্যালানিন ইজ সোর্স অফ পাইরুভেট, পাইরুভেটের আবার প্রোডাক্ট হচ্ছে অ্যালানিন। তাহলে পাইরুভেট থেকে অ্যালানিন হয়ে যায় এবং এটা একটা রিভার্সিবল প্রসেস। অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড আর পাইরুভেট হচ্ছে একটা কিটো অ্যাসিড। অক্সালোএসিটেট থেকে অ্যাসপার্টেট হয়ে যায়, আলফা কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট হয়ে যায়। এই তিনটা উদাহরণ মনে রাখবেন, এটাই হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। যে কোনো একটা অ্যামাইন থেকে কিটো অ্যাসিড হওয়ার সময় আরেকটা কিটো অ্যাসিড অ্যামাইন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আলফা কিটো গ্লুটারেট থেকে যখন গ্লুটামেট হইতে হবে তাহলে একটা অ্যামাইন গ্রুপ অ্যাড হবে। একটা অ্যামাইন গ্রুপ আলফা কিটো গ্লুটারেটে যখন অ্যাড হবে, NH2 অ্যাড হবে, তখন এটা গ্লুটামেট হয়ে যাবে। এই NH2 কোত্থেকে আসবে? দেখা যাবে অ্যাসপার্টেট তার NH2টা ছেড়ে দিয়ে অক্সালোঅ্যাসিটেট হয়ে যাবে এবং এই NH2টা হচ্ছে আলফা কিটো গ্লুটারেটে গিয়ে যখন যুক্ত হবে সেটা গ্লুটামেট হবে। এই ট্রান্সঅ্যামাইনেশন হচ্ছে ইম্পর্টেন্ট প্রসিজার ফর ট্রান্সফার অফ অ্যামাইন। তাহলে এই কোন কোন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এগুলো হয়? অলমোস্ট অল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে হয় এক্সেপ্ট লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন। এই চারটা মনে রাখবেন যে প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন, লাইসিন এন্ড থ্রিওনিনের ক্ষেত্রে সেটা হয় না। এবং তিনটা তার মধ্যে আমাদের মনে রাখতে হবে, গ্লুটামেট, অ্যাসপার্টেট, অ্যালানিনে কি কি হয় এই তিনটা মনে রাখলে হবে, বাকিদেরগুলো মনে রাখতে হবে না। এবং এটা কোথায় হয়? এটা আমরা জানি যে সাইটোপ্লাজমে হয় এবং এটা হচ্ছে একটা অ্যামফিবলিক পাথওয়ে, বিকজ একটা ব্রেকডাউন হচ্ছে আর একটা প্রডিউস হচ্ছে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যামফিবলিক পাথওয়ে। এই দুই তিনটা কথা আপনারা মনে রাখলে হবে। তাহলে ট্রান্সঅ্যামাইনেশন, অল অ্যামাইনো অ্যাসিড সাবস্ট্রেট বললে ফলস হবে, কারণ অল অ্যামাইনো অ্যাসিড না, কিছু বাদ আছে আমরা জানি। তারপর অকার্স ইন দ্য সাইটোপ্লাজম, এটা আমরা দেখেছি। আচ্ছা, এখানে ভিটামিন B6 পাইরোডক্সাল পাইরোফসফেট ইজ এন কোএনজাইম ফর দিস প্রসেস, এটাও আমরা দেখলাম। এবং দিস ইজ এ রিভার্সিবল প্রসেস, আমরা বলেছি ইট ইজ নট ইরিভার্সিবল অ্যান্ড লিভারে এটা হয়ে থাকে। ডিজিজ রেজাল্টিং ফ্রম ডিসঅর্ডার অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, এটা একটা মুখস্থ প্রশ্ন। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন মেটাবলিজম ডিফেক্টের কারণে কি কি হয়? অ্যালবিনিজম, অ্যালক্যাপটোনুরিয়া, এটা মনে রাখবেন। বাকিগুলো হচ্ছে জেনেটিক ডিজিজ। নিম্যান পিক্স ডিজিজ হচ্ছে জেনেটিক ডিজিজ, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়ার সাথে অ্যামাইনো অ্যাসিডের রিলেশন নাই। T6 ডিজিজ ইজ প্রবাবলি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। তাহলে অ্যালবিনিজম, অ্যালক্যাপটোনুরিয়া হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের ডিসঅর্ডার। এরপরে আমরা যে জিনিসগুলো আপনাদের কোশ্চেনে আসে না সেজন্য এখানে জাস্ট একটু দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড থেকে আসতে পারে, গ্লুটামিন থেকে আসতে পারে,
ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার মেটাবলিজম থেকে আসতে পারে, পিউরিন পাইরিমিডিন থেকে আসতে পারে। আর ফেট অফ অ্যামোনিয়া কি হইতে পারে, অ্যামোনিয়া ক্যান গো টু ইউরিয়া to form urea in the urea cycle and then ultimately excreted in the body. It can go for synthesis of the glutamine, formation of ammonium chloride in the kidney, which has an important function in the acid base balance of the body. কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রডিউস করতে পারে, কিছু নিউক্লিওটাইড সিনথেসিসে যেতে পারে, আর কিছু অ্যামাইনো সুগার প্রডিউস করতে পারে। এরপরে ফ্যাট থেকে আমরা 3-4টা প্রশ্ন দেখব, সেখানে ফ্যাটের যেসব জিনিস আপনাদের লাগবে ফ্যাট মেটাবলিজমের সে কথাগুলো আমরা নিয়ে আসব। ইউরিয়া সাইকেল থেকে একটা প্রশ্ন সামনে আছে, সেটা আমরা সেখানে ডিসকাস করব। তাহলে লাইপোজেনেসিস থেকে যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই চার্টের মধ্যে যে জিনিসগুলো সামারাইজ করা হয়েছে, এই চার্টটাই শুধু মনে রাখলে আমার মনে হয় ফ্যাট অ্যাসিড সিনথেসিস এবং ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনে দুইটার ব্রেকডাউন এবং সিনথেসিসে যা মনে রাখতে হবে সেটা এখানেই আছে। তাহলে দেখেন অ্যাসিটাইল কোয়ে হচ্ছে সাবস্ট্রেট ইন কেস অফ ফ্যাট অ্যাসিড সিনথেসিস, আমরা অ্যাসিটাইল কোয়ের ফেটের মধ্যে সেটা দেখেছি। আর ফ্যাটি অ্যাসিডে ভেঙে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই দুইটা কথা আপনারা একসাথে মনে রাখতে পারবেন। অ্যাসিটাইল কোয়ে দিয়ে ফ্যাট সিনথেসিস হয় এবং ফ্যাট যখন ভাঙা হয় সেটা আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করে, এবং ফ্যাটি অ্যাসিড যখন ভাঙে আলটিমেটলি পালমেটিক অ্যাসিড প্রডিউস হয়, সেটা 16 কার্বন কন্টেনিং সাবস্টেন্স, ইট ইজ নট 18। হোয়াট আর দ্য সাইটস অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস? লিভার, অ্যাডিপোজ টিস্যু, ব্রেস্ট। এখানে মনে রাখবেন কিছু কিছু কিডনিতেও হয়ে থাকে, তাহলে লিভার, অ্যাডিপোজ টিস্যু, ব্রেস্ট, কিডনিতেও কিছুটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হতে পারে, ব্রেনেও কিছু ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হতে পারে, বিকজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ব্রেনেও কিছুটা হতে পারে। তাহলে লিভার, অ্যাডিপোজ টিস্যু, ব্রেস্ট, কিডনি, ব্রেন এগুলো মনে রাখবেন। আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হচ্ছে কোথায় হয়? লিভার, মাসল, হার্ট, বিকজ হার্ট অ্যান্ড মাসল, লিভার ইউসেস ফ্যাটি অ্যাসিড অ্যাজ দ্য সোর্স অফ এনার্জি। সো এটা আমরা সামনে দেখবো, সেজন্য অক্সিডেশন এই তিনটাতেই হয়, যে লিভার, মাসল, হার্টে হয়। সাইটোপ্লাজমে হয় ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, আর বিটা অক্সিডেশন হয় ইন কেস অফ মাইটোকন্ড্রিয়া। আর যেটা মনে রাখবেন সেটা হচ্ছে রেট লিমিটিং এনজাইমগুলোর নাম যদি মনে রাখতে পারেন ভালো, অ্যাসিটাইল কোয়ে, কার্বক্সিলেজ, কার্নেটিং অ্যাসাইল ট্রান্সফারেজ। দেন স্টিমুলেটিং হরমোন, ইনসুলিন স্টিমুলেটস ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, লাইপোজেনেসিস we know, and glucagon stimulates the beta oxidation or fatty acid oxidation is stimulated by glucagon. So this question has been discussed in the chart. It is stimulated by insulin and reductive synthesis process. এটা NADPH এর যখন আমরা ফাংশন দেখেছিলাম, NADPH এর ফাংশনের সাথে সেটা ছিল the synthesis of fatty acid is a reductive synthesis. It is not an oxidative synthesis, it is a reductive synthesis. So NADPH এর যে ফাংশন, সেই NADPH এর ফাংশনে যেটা আমরা দেখেছিলাম ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসের সময় আমরা দেখেছি NADPH লাগে, এবং NADPH যে জায়গাতে লাগে এটা হচ্ছে রিডাকটিভ সিনথেসিসের জায়গায়। দেখেন রিডাকটিভ সিনথেসিস অফ দ্য ফ্যাটি অ্যাসিড ইজ ডান থ্রু NADPH, and so this fatty acid synthesis is a reductive process. So now this question is regarding urea cycle, and this has been given on the basis of the function of urea cycle. তাহলে ইউরিয়া সাইকেলে আমরা যে কয়েকটা কথা দেখে আসছি, আমরা দেখছি ইউরিয়া সাইকেল বোথ সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে হয়, এবং এখানে যেহেতু ইউরিয়া প্রডিউস হয় এটা একটা অ্যানাবলিক স্ট্রাকচার। আর ফাংশনগুলো দেখেন, ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া হয়, এখানে ফর্মেশন অফ আর্জিনিন হয়, প্রোলিন হয়। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয়, দ্যাট ইজ আর্জিনিন অ্যান্ড দেন প্রোলিন। দেন আর্জিনিন প্রডিউস হয়, সিনথেসিস অফ প্রোলিন হয়, অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট ammonia and carbon dioxide is combined together to form urea in the urea cycle, and this is also related with the TCA cycle as the carbon dioxide যেটা এখানে লাগতেছে, যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে ইউরিয়াটা প্রডিউস হয়, সে কার্বন ডাইঅক্সাইডটা আবার আসা হচ্ছে TCA সাইকেল থেকে। তাহলে এই 3-4টা কথা আমরা বলেছি ইউরিয়া সাইকেল থেকে ফাংশন হিসেবে, সেটা বেশি জরুরি, পরীক্ষায় প্রশ্ন এগুলো আসে। আর যে কয়েকটা কথা আমরা এর আগে কমন কথার মধ্যে দেখেছি যে অকার্স ইন সাইটোপ্লাজম, এটা বললে ফলস দিতে হবে, কারণ এটা অকার্স ইন বোথ সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়া, অ্যান্ড দেন conversion of ammonia to toxic urea, it is also false because it is non-toxic urea. Non-toxic ammonia is converted to non-toxic urea, and then synthesis of proline. ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের কোথায় কোথায় হয় সেটা আমরা দেখেছি। তাহলে আমরা বলেছি লিভার ল্যাকটেটিং
ম্যামারি গ্ল্যান্ড বা ব্রেস্টের কথা বলেছি, ব্রেন অ্যান্ড কিডনিতেও কিছুটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হতে পারে। বিটা অক্সিডেশন সেটাও আমরা ওখানে দেখেছি যে বিটা অক্সিডেশন, তাও আমরা যে চার্টে যে কয়েকটা দেখেছি যে যেখানে যেখানে ফ্যাট ফুয়েল হিসেবে কাজ করে সেখানে সেখানে বিটা অক্সিডেশন হয়, পার্টিকুলারলি লিভার, হার্ট, স্কেলেটাল মাসল এগুলোতে হয়। তারপর হচ্ছে এখানে কার্নেটিং অ্যাসাইল ট্রান্সফারেজ অ্যাক্সেশন key enzyme, and this is also source of energy. 80% of the energy of the heart comes from fatty acid oxidation. এটা মনে রাখবেন, হার্টের মেজর fuel of energy is fatty acid. So we say that it is the major source of energy. It does not use cytochrome P450 enzyme system. এটা ফার্মাকোলজিতে আপনারা দেখেছেন ড্রাগ মেটাবলিজমে লাগে, এটা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের সময় লাগে না, এটা ডিটক্সিফিকেশন অফ ড্রাগস আর হচ্ছে কিছু ড্রাগ মেটাবলিজমের জন্য একটা ইম্পর্টেন্ট এনজাইম। দেন আরবিসিতে এটার আমরা কোনো প্রেজেন্স দেখি নাই আমরা, হ্যাঁ অ্যাবসেন্ট ইন দ্য নিউরন, ইয়েস দ্যাট ইজ অলসো ট্রু, উই স দ্যাট ইট ইজ প্রেজেন্ট ইন হার্ট, skeletal muscle, liver, and then it is catabolic in nature because it is beta oxidation of fatty acid. Then ketogenic substances, this is a question from the ketones, and what we should remember for ketone, at least you should know the names of the ketone body. There are some primary ketone bodies, secondary ketone bodies, you should know the names. Acetoacetate is primary ketone body, and then acetyl-CoA is the substrate from where ketone body is synthesized, and this ketogenesis occurs in the mitochondria and in the liver. তাহলে এই ketogenesis occurs only in mitochondria, only in liver. তাহলে লিভারের মাইটোকন্ড্রিয়াতে কিটোজেনেসিস হয়, আর কোথাও কিটোজেনেসিস হয় না। তিন ধরনের কিটোন বডি আছে আমরা জানি, আর এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে HMG-CoA সিনথেস। কোলেস্ট্রল সিনথেসিসের ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে HMG-CoA রিডাকটেস, আর এখানে হচ্ছে HMG-CoA সিনথেস। এখানে কোনো এটিপি ইউজও হয় না, কোনো এটিপি প্রডিউসও হয় না, এবং কিটোজেনেসিস ইজ ইনহিবিটেড বাই ইনসুলিন। এই জন্য ডিকেতে কি হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কিটোন বেড়ে যায়, তাহলে ইট ইজ ইনহিবিটেড বাই ইনসুলিন অ্যান্ড স্টিমুলেটেড বাই গ্লুকাগন। তাহলে আমাদের প্রশ্নতে এই কয়েকটা জিনিস থাকবে। কিটোজেনিক সাবস্টেন্স, কিটোজেনেসিক সাবস্টেন্স কারা কারা, দুইটা জিনিস, সেটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়ে আলটিমেটলি অ্যাসিটাইল-CoA প্রডিউস হয়, যেখান থেকে কিটোন প্রডিউস হতে পারে, সেজন্য ফ্রি ফ্যাটি অ্যাসিডস আর কিটোজেনিক, ketone producing, and ketogenic amino acid যেটা আমরা বলেছি যে লিউসিন, লাইসিন and some common amino acid ছিল যাদের থেকে কিটোন আসতো, they produce ketone, so they are ketogenic substance, while other all substance like glucogenic amino acid, glucose, glycerol, insulin, they all inhibit ketone substance production, they are anti-ketogenic substances. So this question, and then next হচ্ছে what happens to the ketone once it is produced in the body? Normally body te ketone less than 0.3 mg per dl থাকে, less than 1 mg per dl থাকে, আর যখন এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয় তখন দেখা যায় এটা 3 mg per dl এর উপরও চলে যেতে পারে। তাহলে কিটোন বডি ডিসপোজাল, কিটোন বডি কি কি, অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটেট, বিটা হাইড্রোক্সিবিউটারেট, তার মধ্যে অ্যাসিটোঅ্যাসিটেট এন্ড বিটা হাইড্রোক্সিবিউটারেট হচ্ছে ইউরিনের সাথে যায়, আর অ্যাসিটোন হচ্ছে মোস্টলি যায় থ্রু এক্সপাইরেশন, নট থ্রু দ্য ইউরিন. So ketogenic substances are ketogenic amino acid like leucine, lysine and free fatty acid. And regarding ketone body, we know that liver is the only ketogenic organ. This is true. Normal level is less than 1 mg per dl. Acetone is mostly excreted through expired air. So this is also false. Produced from low fat diet, no, we know that ketone are produced from the fatty acid, so high fat diet থেকে আসবে। Acetoacetate is primary ketone body, we have seen that. সিনথেসিস অফ কোলেস্ট্রল থেকে সরাসরি কোশ্চেন নাই, তবে এখানে HMG-CoA রিডাকটেস এনজাইমটা মনে রাখবেন, সাইটোপ্লাজমে হয়, কোথায় কোথায় হয়, যেখানে যেখানে কোলেস্ট্রল রিলেটেড হরমোনগুলো সিনথেসাইজ হয় সেখানে সেখানে কোলেস্ট্রল সিনথেসিস হয়, এবং আমরা বলেছি যে NADPH is required for this synthesis. প্লাজমা কোলেস্ট্রলের কি কি ফাংশন আছে, বায়োলজিক্যাল মেমব্রেন প্রোডাকশন করে, কি কি স্টেরয়েড হরমোন, কর্টিকোস্টেরয়েড, ভিটামিন ডি, বাইল অ্যাসিড সিনথেসিস এটার রোল রয়েছে। LDL is highly rich in cholesterol, LDL cholesterol, and also free cholesterol is removed from the body through HDL. তাহলে LDL হচ্ছে কি করে, বডির ফ্যাটগুলো হচ্ছে স্টোর করে, সে বিভিন্ন পেরিফেরিতে গিয়ে লিভার থেকে নিয়ে গিয়ে স্টোর করে, আর HDL করে কি বিভিন্ন পেরিফেরি থেকে ফ্যাট নিয়ে আসে লিভারে নিয়ে আসে, যেখানে লিভার থেকে কোলেস্ট্রল এক্সক্রিট হতে পারে, অ্যান্ড লিভার অর বাইল ইজ দ্য অনলি পাথওয়ে অফ এক্সক্রিশন অফ দ্য কোলেস্ট্রল, মনে রাখবেন। সেজন্য HDL যেহেতু পেরিফেরি থেকে
ফ্যাট নিয়ে আসে লিভারের কাছে, সেজন্য এটা এক্সক্রিশনের জন্য হেল্প করে এসডিএল। এই জন্য এসডিএল একটা গুড কোলেস্ট্রল। আর এলডিএল যেহেতু পেরিফেরিতে কোলেস্ট্রল সেট আপ করে, ব্লাডে কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, এলডিএল এর নিজস্ব কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি, তারা হচ্ছে কি করে, তারা একটা ব্যাড কোলেস্ট্রল or bad lipoprotein which increases the blood cholesterol level and ultimately which increases the chances of atherosclerosis এবং they have an increased atherosclerotic potential. সো নাও আমরা লিপোপ্রোটিন থেকে যে কয়েকটা কথা দেখতে হবে সেটা আমরা দেখব। লিপোপ্রোটিনে আমরা জানি 4 ধরনের লিপোপ্রোটিন আছে: কাইলোমাইক্রন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন এন্ড হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এগুলো কাইলোমাইক্রন আমরা জানি যখন ফ্যাট অ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইনে মাইসিলি ফর্মেশন হয়, মাইসিলি থেকে আলটিমেটলি এন্টারোসাইটে সব ফ্যাট আসে, এই এন্টারোসাইটের মধ্যে থেকে আবার রিএস্টিরিফিকেশন অফ দ্য ফ্যাট হয় এবং এই সব ফ্যাটগুলো হচ্ছে রিমুভ হয় ইন দ্য ফর্ম অফ কাইলোমাইক্রন। সেজন্য বডি মেটাবলিজমের পরে অ্যাবজর্পশন ডাইজেশনের পরে অনেকগুলো ফ্যাটই হচ্ছে ইন দ্য ফর্ম অফ ট্রাইগ্লিসারাইড থাকে, এজন্য কাইলোমাইক্রনে ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক বেশি থাকে। এবং পরবর্তীতে আমরা জানি যে যখন এটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দিয়ে ক্রস করে আসে, এন্ডোথেলিয়ামে কিছু লাইপেজ থাকে, লাইপোপ্রোটিন লাইপেজ, সে লাইপেজ হচ্ছে বেশি বেশি টিজিগুলোকে ভাঙে, টিজিগুলোকে ভেঙে হচ্ছে আলটিমেটলি কি করে ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রডিউস করে। ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন কেন প্রডিউস হয়েছে? অনেকগুলো টিজি ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়ে গেছে, যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আলটিমেটলি কি হয় ভেঙে বিভিন্ন এডিপোজ টিস্যুতে চলে যায় এবং এডিপোজ টিস্যুতে গিয়ে সেখানে সেটা স্টোর হয়ে থাকার চেষ্টা করে। তাহলে টিজি ভেঙে যায় থ্রু lipoprotein lipase which is present in the endothelium, it breaks down the TG and ultimately it increases the fat store. তাহলে কাইলোমাইক্রন থেকে টিজি ভেঙে যারা ভাঙে দ্যাট ইজ লাইপোপ্রোটিন লাইপেজ, এই লাইপোপ্রোটিন লাইপেজ টিজি হচ্ছে কাইলোমাইক্রনের মধ্যে ভাঙে এবং আলটিমেটলি যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল প্রডিউস করে এগুলো এডিপোজ টিস্যুতে যায় এবং এডিপোজ টিস্যুতে গিয়ে স্টোর হয়ে যায়। তাহলে লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটি যত বেশি হবে তত বেশি ফ্যাট আলটিমেটলি এডিপোজ টিস্যুতে যাবে এবং এডিপোজ টিস্যুতে ফ্যাট স্টোর বাড়বে। আমরা কথাটা বলতে পারি যে লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটি যত বেশি বাড়বে ফ্যাট স্টোর তত বাড়বে। আবার যখন এডিপোজ টিস্যুতে যাবে ওখানে একটা লাইপেজ আছে যেটা হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ। তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজ এডিপোজ টিস্যুতে লাইপেজের কাজ করবে, দ্যাট ইজ এডিপোজ টিস্যুতে ফ্যাট ভাঙবে এবং এডিপোজ টিস্যুতে ফ্যাট ভেঙে ফেললে সেগুলো সার্কুলেশনে চলে আসবে। তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজের কাজ যত বাড়বে তত ফ্যাট ভেঙে যাবে, লাইপোপ্রোটিন লাইপেজের কাজ যত বাড়বে তত ফ্যাট স্টোর বাড়বে। এই জন্য ইনসুলিন যেহেতু লাইপোজেনেসিস করে, ফ্যাট স্টোরেজ করে, ইনসুলিন লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে, হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে। আর যারা কাউন্টার রেগুলেটরি হরমোন আছে তারা হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করে এডিপোজ টিস্যু থেকে ফ্যাট ভেঙে ব্লাডে নিয়ে আসে আর লাইপোপ্রোটিন লাইপেজকে ইনহিবিট করে। যাক, এই কথাটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। আর কাইলোমাইক্রন ভেঙে ফেলার পরে আলটিমেটলি ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন দেন লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রডিউস হয় এবং এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রডিউস হয় দেখে এগুলোতে টিজি কমে যায়। টিজি লাইপেজের কাছে লাইপোপ্রোটিন লাইপেজ প্রতিনিয়ত এখান থেকে টিজি ভেঙে ফেলতেছে, তাহলে কোলেস্ট্রল কন্টেন্টটা বেড়ে যায়। তাহলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনগুলো আসে ভিএলডিএল থেকে। ভিএলডিএলও লিভার থেকে সরাসরি আসে, লিভার থেকে ভিএলডিএল আসার পরে সে কাইলোমাইক্রনে টিজি ভাঙার পরে যেটা হয় কাইলোমাইক্রন রেমব্রেন দেন আলটিমেটলি ইন্টারমিডিয়েট ডেন্সিটি লিপোপ্রোটিন হয়ে সেটা লিভারে আপটেক হয়ে যায়। আর ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন লিভার থেকে আসে, এখানেও লাইপেজ টিজি ভাঙে, অনেকগুলো টিজি এটাতে থাকে, টিজি ভাঙার পরে সেটা ইন্টারমিডিয়েট ডেন্সিটি হয়ে আলটিমেটলি লো ডেন্সিটি লিপোপ্রোটিন হয়। লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা হয় সেখানে টিজি অনেক কম থাকে, কোলেস্ট্রল বেশি থাকে এবং আলটিমেটলি লো ডেন্সিটি লিপোপ্রোটিন বিভিন্ন বডির বিভিন্ন জায়গায় গিয়ে ফ্যাটগুলোকে ছেড়ে দেয়, সেজন্য এটা ফ্যাট লিভার থেকে বাইরের দিকে আলটিমেটলি চলে যায়। এবং এখানে দেখেন এইচডিএলও লিভারের থেকে প্রডিউস হয়, কিন্তু এইচডিএল পেরিফেরিতে গিয়ে কোলেস্ট্রল নিয়ে আসে আবার লিভারকে দিয়ে দেয়। তাহলে এইচডিএল এলডিএল এ কোলেস্ট্রল বেশি থাকে, কাইলোমাইক্রন ভিএলডিএল এ টিজি বেশি থাকে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে এগুলো হাইলাইট করা হয়েছে। তারপর হচ্ছে তাদের মধ্যে কি কি অ্যাপোপ্রোটিন থাকে আমরা দেখলাম। কাইলোমাইক্রনে হচ্ছে B48 এবং A অ্যাপোপ্রোটিন থাকবে, অ্যাপোপ্রোটিন CE থাকবে, ভিএলডিএল এ B100 থাকবে, এলডিএল যেহেতু ভিএলডিএল থেকে আসে এখনো B100 থাকবে। আর যাদের টিজি বেশি থাকবে তাদের হচ্ছে CE থাকবে। আর এসডিএল এর ক্ষেত্রে ACE তিনটা থাকবে, তাদের কোনো বি থাকবে না। তাহলে এটা যেভাবে পারেন এভাবে মুখস্থ রাখার চেষ্টা করুন, পরীক্ষা এটা নিয়ে কোয়েশ্চেন আসে। এই কথাগুলো আমরা বলেছি যে টিজি রিচ কোনটা, টিজি পুয়ার কোনটা, কোলেস্ট্রল রিচ কোনটা সেটা আমরা বলেছি। তাহলে ভিএলডিএল আমরা দেখলাম
100 আছে, সিই আছে, বি 100 আছে, সিই আছে। আর এসজিএল এর ক্ষেত্রে ইট ইজ সিনথেসাইজ ফ্রম লিভার, এবং লিভার থেকে সিনথেসাইজ হওয়ার পরেও সেটা কি করে আলটিমেটলি লিভার থেকে সিনথেসাইজ হয়ে সেটা আলটিমেটলি পেরিফেরি থেকে নিয়ে আসে। মনে রাখবেন এসজিএল ইজ অলসো সিনথেসাইজ টু সাম অ্যামাউন্ট ফ্রম ইন্টেস্টাইন অলসো। সো এখানে দুইটা ট্রু হবে। আর এরপরও হচ্ছে দেখেন অ্যাথেরোজেনিক পটেনশিয়ালের কথা আমরা বলেছি, যারা খারাপ লিপোপ্রোটিন তাদের মধ্যে এসডিএল এর হচ্ছে সবচেয়ে ভালো, এলডিএল সবচেয়ে খারাপ, আর বাকি দুইটা হচ্ছে কাইলোমাইক্রন বা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এগুলো হচ্ছে 3+। তাহলে বাকি সবগুলোই খারাপ, তার মধ্যে এসডিএলটা ভালো, বিকজ এসডিএল হচ্ছে পেরিফেরি থেকে আমরা বলেছি ফ্যাট নিয়ে আসে। তাহলে লিভার ইন্টেস্টাইন মনে রাখবেন এসডিএল সিনথেসাইজে কাজ করে। টিজি রিচ প্রোটিন লাইপোপ্রোটিন আমরা বলেছি কাইলোমাইক্রন এবং ভিএলডিএল। তাহলে ব্যাড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল কেন বলেছি আমরা, এটা আমরা আগে ডিসকাস করেছি, একটু পড়ে নেবেন। এরপরে হচ্ছে এই কোশ্চেনটা মেটাবলিক ফুয়েল অফ দ্য হার্ট, আমরা বলেছি যে ফ্যাটি অ্যাসিডের উপর হার্ট নির্ভর করে। মূলত এটা হচ্ছে চার্ট, আপনারা মনে রাখবেন। তো এই চার্টটা এভাবে মনে রাখা কঠিন, ওয়েল ফেড স্টেট, ফাস্টিং স্টেট, কোশ্চেন এভাবে আসে না, কোশ্চেন সরাসরি এটা আপনারা মনে রাখবেন যে ব্রেন ইউজ করে গ্লুকোজ এবং কিটোন, স্কেলেটাল মাসেল ইউজ করে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং কিটোন, আর হার্ট ইউজ করে জিকেএফ গ্লুকোজ কিটোন ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে ফ্যাটি অ্যাসিড মেনলি ইউজ করে হার্ট। জিকেএফ 80% হচ্ছে কিটোন বডি ইউজ করে। লিভারে হচ্ছে জিএলএফ গ্লুকোজ ল্যাকটেট ফ্যাটি অ্যাসিড ইউজ করে। জিকেএফ ইন কেস অফ হার্ট, জিকে জেনারেল নলেজ, ব্রেনের সাথে জেনারেল নলেজের রিলেশন, গ্লুকোজ কিটোন বডি ইউজ করে ইন কেস অফ ব্রেন। স্কেলেটাল মাসেল হচ্ছে ফ্যাটি অ্যাসিড কিটোন ইউজ করে। স্কেলেটাল মাসেল হচ্ছে গ্লুকোজ ইউজ করে। তাহলে জিএফকে হচ্ছে স্কেলেটাল মাসেল মনে রাখবেন, জিএফকে ইন কেস অফ স্কেলেটাল মাসেল। আর হার্টের ক্ষেত্রে হচ্ছে ফ্যাটি অ্যাসিড কিটোন বডি মনে রাখবেন, গ্লুকোজটা মনে রাখার দরকার নাই, গ্লুকোজ ইউজুয়ালি ইউজ হয় না, ফ্যাটি অ্যাসিড কিটোন বডি মনে রাখবেন। তাহলে হার্টের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড কিটোন, স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে জিএফকে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড কিটোন, ব্রেনের ক্ষেত্রে জিকে গ্লুকোজ কিটোন, আর লিভারের ক্ষেত্রে হচ্ছে জিএলএফ দ্যাট ইজ গ্লুকোজ ল্যাকটেট ফ্যাটি অ্যাসিড ইউজ হয়। তাহলে আমরা দেখলাম হার্টের ক্ষেত্রে হচ্ছে জিএফকে ইউজ হয়। আচ্ছা এখানে একটু কেটে দিন, হ্যাঁ আমি এখন একটা গ্যাপ দিছি তো এটা বুঝবেন, 24 নাম্বার থেকে আবার দিন। তাহলে মেটাবলিক ফুয়েল অফ দ্য হার্ট, এই কোশ্চেনটা দিয়ে আমরা হচ্ছে মেটাবলিক ফুয়েলগুলো দেখবো কোথায় কি কি ইউজ হয়। তাহলে এই চারটা ওয়েলফেড স্টেট, ফাস্টিং স্টেট, শর্ট স্টারভেশন এভাবে মনে রাখার দরকার নাই, আপনারা এখানে মনে রাখবেন ব্রেনের ক্ষেত্রে গ্লুকোজ কিটোন ইউজ হয়, স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে জিএফকে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড কিটোন তিনটা ইউজ হয়, হার্টের ক্ষেত্রেও ফ্যাটি অ্যাসিড কিটোন গ্লুকোজ ইউজ হয়, তার মধ্যে ফ্যাটি অ্যাসিড সবচেয়ে মেজরলি ইউজ হয় ইন কেস অফ হার্ট। Metabolic changes that occurs during starvation, this is an important question. এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে আপনারা কি করবেন, এটা মুখস্থ রাখতে হবে কি কি চেঞ্জ হয়। দেখেন প্লাজমা গ্লুকোজ কমে যায়, তারপরে হচ্ছে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, গ্লাইকোজেনোলাইসিস বাড়ে। গ্লুকোজ কমে যাওয়ার কারণে এখানে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়ে, কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো আসে কি করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লুকোনিওজেনেসিস বাড়াবে, লাইপোলাইসিস বাড়াবে, স্ট্রেস হরমোনগুলো, প্রোটিন ক্যাটাবলিজম হবে, কিটোজেনেসিস হবে। তাহলে এগুলো সব ধরনের জিনিসগুলো হচ্ছে ডিউরিং স্টারভেশন বাড়ে। এটা এমএস ফ্যাকাল্টির জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টারভেশনে কি কি চেঞ্জ হয় এবং ডিউরিং ইনজুরি কি কি চেঞ্জ হয়, এই ধরনের চার্ট আপনাদের পড়তে হয়। এমএস ফ্যাকাল্টিতে আপনারা দেখবেন যে এটা একটা কম্প্যারিজন চার্ট থাকে। তাহলে স্টারভেশনে কি কি হয় সেটা ভালো করে মুখস্থ রাখবেন। এরপরে আমরা জেনেটিক্সে আসি। জেনেটিক্সে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে এখানে কি কি চেঞ্জ হয়। তাহলে মূলত যে সমস্যা সেটা হচ্ছে মিউটেশন, যেটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ডিএনএ। এটা একটা ডিএনএতে হইতে পারে, একটা জিনও হইতে পারে, বা হোল ক্রোমোজোমের সমস্যাটা হইতে পারে। তাহলে কি কি হইতে পারে, এখানে জেনোম মিউটেশন হইতে পারে, যেখানে একটা জিনে সমস্যা, হোল ক্রোমোজোম যদি মিউটেশন হয়ে যেতে পারে, স্ট্রাকচার ইন নাম্বার অফ দ্য ক্রোমোজোম হইতে পারে, অ্যান্ড শুধু একটা জিনে মিউটেশন হইতে পারে, শুধু একটা জিনের ডিলিশন সাবস্টিটিউশন হয়ে যেতে পারে। তাহলে এগুলোর ফলে কি ধরনের ডিসঅর্ডার যেগুলো হবে সেগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে আমরা জানি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার হইতে পারে, সাইটোজেনেটিক ডিসঅর্ডার হইতে পারে, সিঙ্গেল জিন ডিসঅর্ডার হইতে পারে। সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্স, আর সিঙ্গেল জিন ডিসঅর্ডার উইথ ক্লাসিক্যাল ইনহেরিটেন্স ইজ দ্য মেন্ডেলিয়ান ডিসঅর্ডার।
আর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার হচ্ছে কি অনেকগুলো ফ্যাক্টর প্লাস জেনেটিক্যাল কারণে যেগুলো হয় সেটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। সাইটোজেনেটিক ডিসঅর্ডার হচ্ছে যেগুলোতে ক্রোমোজোমাল ইদার স্ট্রাকচারের সমস্যা বা ক্রোমোজোমের নাম্বারের সমস্যা। তাহলে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ সম্পর্কে যে কথাটা আপনাকে জানতে হবে, কোন কোন ডিজিজে মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স হয় এবং এদের হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে এই মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ একজন টুইনের একজনের থাকলে আরেকজনের 5% চান্স থাকে আরেকজনের সেটা হওয়ার। এটা পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে ক্লেফট লিপ, কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য হিপ, কনজেনিটাল হার্ট ডিজিজ, গাউট, হাইপারটেনশন, ডায়াবেটিস, obesity is also an important polygenic inheritance disorder. So this is a straightforward question, ডায়াবেটিস এবং ওবিসিটি। বাকিগুলো হচ্ছে আমরা দেখব আমাদের এখানে সিঙ্গেল জিন ডিসঅর্ডারের মধ্যে বা আমাদের সাইটোজেনেটিক ডিসঅর্ডারের লিস্টে থাকবে। এরপরে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ইনভলভস কি? মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আমরা বলেছি যে যেগুলোতে পুরো ক্রোমোজোমের সমস্যা না, কোনো একটা জিনের সমস্যা, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। সো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ইজ এ সিঙ্গেল জিন ডিসঅর্ডার। ইট ক্যান অকার ইন অটোজোমাল জিন অর ইন সেক্স ক্রোমোজোমাল জিন। তাহলে যে কোনো একটা ক্রোমোজোমের জিনের সমস্যা যদি হয়, এটা সেক্স ক্রোমোজোমও হতে পারে, অটোজোমাল যে সব ক্রোমোজোম বাকি যে ক্রোমোজোম সেগুলোতেও সমস্যা, জিনের সমস্যা হতে পারে। তাহলে এগুলো কি কি থাকে? এগুলো থাকে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট। এখন এগুলোর মধ্যে হচ্ছে আমাদের তিনটাই লাগে, যে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল এক্স লিঙ্ক রিসেসিভ। এই তিনটারই আপনাকে ফিচারগুলো জানতে হবে, যে কি কি কমন ফিচার আছে অটোজোমাল ডমিনেন্টের মধ্যে, অটোজোমাল রিসেসিভের মধ্যে এবং এক্স লিঙ্ক রিসেসিভে। দেখেন অটোজোমাল ডমিনেন্ট একটা ডমিনেন্ট ফিচার, যে কোনো একটা প্যারেন্ট এফেক্টেড হলে পরবর্তী জেনারেশন এফেক্ট হবে। এখানে যেহেতু এটা অটোজোমাল তাহলে মেল ফিমেলে ইকুয়ালি এফেক্টেড হবে, ইকুয়ালি ডিজিজ হবে। তবে এখানে যে কয়েকটা কথা আপনারা মনে রাখবেন, যে ফাদার টু মাদার, মাদার টু সান, ফাদার টু সান, মাদার টু ডটার, সব দিকেই ট্রান্সমিশনটা হতে পারে এবং সাকসেসিভ প্রেগনেন্সিতে সেম চান্স থাকবে। অটোজোমাল ডমিনেন্ট যত প্রেগনেন্সি বেশি হবে তত বেশি হওয়ার চান্স নাই। এবং এখানে অ্যান্টিসিপেশন আছে। অ্যান্টিসিপেশন হচ্ছে কি, যত জেনারেশন বাই জেনারেশন সেটা অকারেন্সটা আর্লিয়ার হবে। এখানে শব্দটা মিস হয়েছে, যে অকারেন্স অ্যাট অ্যান আর্লি এজ এক্সিবিট অ্যান্টিসিপেশন হয়। আর তারপরে হচ্ছে নিউ মিউটেশন হতে পারে, এল্ডারলি প্যারেন্টসের কারণে অটোজোমাল ডমিনেন্ট হতে পারে। ইউজুয়ালি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি যেগুলো, স্ট্রাকচারাল যেসব সিনড্রোম সেগুলো সবগুলো হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। তাহলে এটা হেটারোজাইগাস স্টেট, হোমোজাইগাস স্টেট দুটাতেই হচ্ছে অটোজোমাল ডমিনেন্টটা প্রেজেন্ট করবে, বোথ মেল ফিমেল হবে। কমপ্লিট পেনেট্রেন্স হয় না, এখানে নন পেনেট্রেন্স হতে পারে, কমপ্লিট পেনেট্রেন্স হয় না। আমরা বলেছি অনসেটটা হচ্ছে সাবসিকুয়েন্ট জেনারেশনে ডিলেট হতে পারে। তারপরে হচ্ছে ইউজুয়ালি এটা লেটার স্টেজ অফ দ্য লাইফে গিয়ে প্রেজেন্ট করবে। অ্যান্ড দেন নিউ মিউটেশন ক্যান অকার ইন দ্য জার্ম সেল অফ এল্ডারলি ফাদার। যত বয়স বাড়বে, প্যারেন্টসের বয়স যত বাড়বে তত অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের চান্স বেড়ে যাবে। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার এখানে কি কি, এটা মুখস্থ কোশ্চেন। আপনাকে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের যেসব লিস্ট, সেটা এখানে যেগুলো কমনলি আসে সেগুলো আমরা আনছি, সেগুলো মনে রাখবেন। আর অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেড ক্যান্সার, এগুলোর নামগুলো আপনারা মনে রাখবেন। তাহলে এখানে মারফান সিনড্রোম, হান্টিংটন ডিজিজ, দেখেন ম্যাক্সিমাম স্ট্রাকচারাল ডিজিজগুলো হচ্ছে এখানে আসে। মেটাবলিক ডিসঅর্ডার খুব কম, এক্সেপ্ট ফ্যামিলিয়াল হাইপারকোলেস্ট্রোলেমিয়া, অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া। আর অটোজোমাল রিসেসিভের যখন আমরা লিস্টে যাব তখন দেখব এখানে ম্যাক্সিমাম হচ্ছে মেটাবলিক ডিজিজ, এখানে স্ট্রাকচারাল ডিজিজ খুব কম, এক্সেপ্ট এলার ডানলস সিনড্রোম। তো এই লিস্টগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। আর অটোজোমাল রিসেসিভের কিছু ফিচার মনে রাখতে হবে। এখানেও যেহেতু অটোজোমাল সেজন্য বোথ সেক্স ইফেক্টেড হতে পারে। তবে এখানে আপনারা মনে রাখবেন 50% ক্যারিয়ার হবে, 25% ইফেক্টেড হবে, 25% নর্মাল হতে পারে। 50% ক্যারিয়ার হবে, 25% নর্মাল হতে পারে, আর 50% ক্যারিয়ার হবে, 25% নর্মাল, 25% ইফেক্টেড হবে। আর অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে 50 to 75%ই ইফেক্টেড হতে পারে। এখানে দেখেন যে কথাটা আসছে সেটা হচ্ছে অনসেট ইজ আর্লিয়ার ইন লাইফ, অফান আর্লি, ফার্স্ট ফিউ ইয়ার। আর অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে আমরা বলেছি লেটার প্রেজেন্টেশন, অকারেন্স দ্য লেটার প্রেজেন্টেশন। কমপ্লিট পেনেট্রেশন যে কথাটা, মানে একটা জেনারেশনে যখন হবে তখন ওই জেনারেশনে স্কিপ করবে না, তাহলে কমপ্লিট পেনেট্রেশন হতে পারে অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে। আর্লি এজ অফ অনসেট হতে পারে অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে। অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে লেট প্রেজেন্টেশন হতে পারে। তবে সাবসিকুয়েন্ট জেনারেশনে
সাবসিকুয়েন্ট জেনারেশনে সেটা আর্লিয়ার হতে পারে এবং সিভিয়ারিটি বাড়তে পারে। ভেরিয়েবল এক্সপ্রেসিভিটি হয় ইন কেস অফ অটোজোমাল রিসেসিভ, এক একজনের সিভিয়ারিটি এক এক রকম হইতে পারে। ভেরিয়েবল এক্সপ্রেসিভিটিটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে যে বললাম আমরা সাবসিকুয়েন্ট জেনারেশনে সিভিয়ারিটিটা বাড়তে পারে, কিন্তু এটা অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে হয় না। তাহলে ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখতে হবে এবং এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। আর এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে দেখেন, এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে মনে রাখবেন নর্মালি হচ্ছে একটা ক্যারিয়ার ফিমেলের সাথে নর্মাল মেলের মিটিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়, তাহলে সেটাতে মনে রাখবেন 50% ক্যারিয়ার 50% অফ দ্য মেল চাইল্ড 50% of the male child are affected, 50% of the male child are normal, আর 50% of the female child are carrier, 50% of the female child are normal। তাহলে ফিমেলের ক্ষেত্রে 50% নর্মাল থাকবে, 50% ক্যারিয়ার হবে, আর মেলের ক্ষেত্রে 50% ইফেক্টেড হবে, 50% নর্মাল হবে। এই কথাটা মেইনলি মনে রাখবেন। এখানে ইউজুয়ালি ফিমেলরা ক্যারিয়ার হয়, মেলরা ইফেক্টেড হয়। তাহলে রিস্ক অফ ফিমেল, আর ফিমেল থেকে হচ্ছে ফিমেল টু মেল ট্রান্সমিশন হবে, মেল টু মেল ট্রান্সমিশন কোনো সময় হবে না। মেল টু ফিমেল ট্রান্সমিশন হইতে পারে যদি এফেক্টেড মেল হয়। তো সাধারণত পরীক্ষায় বা ইউজুয়াল সিনারিওতে এফেক্টেড মেলের সাথে কোনো মিটিংয়ের ট্রি ডায়াগ্রাম দেওয়া হয় না বা জেনেটিক ট্রি দেওয়া হয় না, ইউজুয়ালি হচ্ছে একটা ক্যারিয়ার ফিমেলের সাথে করা হয়, এবং যে ক্যারিয়ার ফিমেল তার ভাই বোনের মধ্যে বোনগুলো ক্যারিয়ার হতে পারে কিন্তু ভাইগুলো এফেক্টেড হতে পারে। তাহলে একটা ইফেক্টেড মেলের বা একটা ক্যারিয়ার ফিমেলের দেখা যাবে যে মামা মানে ম্যাটার্নাল সাইডের গ্র্যান্ড প্যারেন্ট হোক, ম্যাটার্নাল সাইডের প্যারেন্টদের হচ্ছে কি থাকতে পারে, এই হিমোফিলিক বা এক্স লিঙ্ক রিসেসিভের জিনটা থাকতে পারে। ইউজুয়ালি হিমোফিলিয়ার ক্ষেত্রে সেটা হয়, তো সেটা আপনারা মনে রাখবেন। তাহলে ম্যাটার্নাল সাইডে হচ্ছে জিনটা পাওয়া যাবে, প্যাটার্নাল সাইডে থাকবে না, এগুলো পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। আর ওটা মনে রাখবেন যে 50% মেল হচ্ছে ইফেক্টেড হবে, 50% নর্মাল থাকবে, ওয়াইল 50% ক্যারিয়ার হবে ইন কেস অফ ফিমেল। তাহলে ইন হেটারোজাইগাস ফিমেল ইউজুয়ালি পরীক্ষায় এই সিনারিওটাই দেওয়া হয়। অফস্প্রিংয়ে 50% ডটার ক্যারিয়ার থাকবে, 50% ডটার নর্মাল থাকবে, 50% সেন ইফেক্টেড, 50% সেন্স আর নর্মাল। আর যদি ইফেক্টেড মেল হয়, এটা সাধারণত হবে না, এই ধরনের সিনারিও দেওয়া হয় না, যে ইফেক্টেড মেল যদি হয় তাহলে তার এক্স ক্রোমোজোমের সমস্যা, সেটাই সে ফিমেলের মধ্যে যাবে, তখন ফিমেলগুলো ক্যারিয়ার হবে এবং সানের মধ্যে এক্স ক্রোমোজোম যায় না, সেজন্য ট্রান্সমিশনটা হবে না। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল কি সেটা আপনারা এই চারটা মনে রাখবেন, এবং এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল। এখানে হিমোফিলিয়া এবং লেশ-নেহান সিনড্রোম ইজ প্রেজেন্ট অ্যাজ হিমোফিলিয়া অ্যান্ড দ্য লেশ-নেহান সিনড্রোম আর এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। হিমোফিলিয়া, লেশ-নেহান সিনড্রোম, ফিনালকিটোনুরিয়া গ্যালাক্টোসিমিয়া, এটা হচ্ছে ইন কেস অফ অটোজোমাল রিসেসিভ ডিজিজ। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখেন, হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা এই কথাটা বলেছি যে হিমোফিলিয়ার যদি হাজব্যান্ড হয়, হাজব্যান্ড উইথ হিমোফিলিয়া খুবই আনলাইকলি একটা সিনারিও, যেখানে হচ্ছে মেল ইফেক্টেড মেল থেকে যদি মিটিং হয়, এফেক্টেড মেল থেকে যদি মিটিং হয়, তাহলে এফেক্টেড মেল থেকে সবগুলো ফিমেলই হচ্ছে ক্যারিয়ার হবে, আর মেল টু মেল কোনো ট্রান্সমিশন হবে না, এবং যে এফেক্টেড তার ম্যাটার্নাল সাইডে যারা প্যারেন্টস তাদের থেকে এটা আসতে পারে। ম্যাটার্নাল সাইডে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, মানে নানা থেকে বা নানি থেকে বা মামা মামি, এদের মধ্যে মামা খালা, এদের মধ্যে হচ্ছে হিমোফিলিয়া থাকতে পারে। অল ডটার্স অফ দ্য টার্নার সিনড্রোম যদি হয়, তাহলে দেখেন টার্নার সিনড্রোমে আবার যদি ক্যারিয়ার স্টেট হয়, তাহলে তার একটা নর্মাল এক্স যেটা নাই, তাহলে সেটাই নর্মালটাই হচ্ছে যদি না থাকে, তাহলে যেটা একটা রিসেসিভ জিন আসলেও সেটা এক্সপ্রেস করে যাবে। তাহলে একটা টার্নার সিনড্রোম হলে আবার এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারগুলো শো আপ করতে পারে ইন কেস অফ ক্যারিয়ার ফিমেলস। তাহলে ডটার ইফেক্টেড হবে না, ডটারগুলো ক্যারিয়ার হবে, তারপর ক্যারিয়ার হবে মানে তাদের জিন থাকবে। টার্নার সিনড্রোম যদি হয়, আবার ক্যারিয়ারটার মধ্যেই ডিজিজটা প্রেজেন্ট করবে। তারপর হচ্ছে অল অফ হিজ সিস্টার্স, হাজব্যান্ডের সবগুলো সিস্টার যে ক্যারিয়ার হবে তা ঠিক না। আমরা বলেছি যে হাজব্যান্ড যার থেকে ক্যারি করে আসছে, হাজব্যান্ড হতে পারে তার এই হাজব্যান্ডটা তার মা থেকে নিয়ে আসছে, তাহলে তার মা থেকে যদি নিয়ে আসে থাকে, তাহলে তার বোনগুলো ক্যারিয়ারও হইতে পারে, নর্মালও হইতে পারে, তার ভাইগুলো ইফেক্টেড এবং নর্মাল হইতে পারে, আর ম্যাটার্নাল সাইড থেকে এটা আসতে পারে। এই কথাটা এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাটার্নাল সাইডের সবগুলো প্যারেন্টস থেকে সেটা আসবে। ক্রোমোজোমের মধ্যে আমরা বলেছি যে কিছু নিউমেরিক্যাল সমস্যা হয়, কিছু স্ট্রাকচারাল সমস্যা হয়। নিউমেরিক্যালি কি হইতে পারে, নাম্বার বাড়তে পারে, কমতে পারে। তাহলে কমলে মনোসোমি হইতে পারে, ট্রাইসোমি হইতে পারে,
টেট্রাসোমি হইতে পারে। আর পলিপ্লয়েডে হচ্ছে কি একটা দুইটা কমলে তখন এটা হচ্ছে আমরা জানি সেক্স ক্রোমোজোমাল আর অটোজোমাল কি হয়, অ্যানিপ্লয়েডি হয়। আর যখন টোটাল সেটটা বাড়তে থাকে ট্রিপ্লয়েডি টেট্রাপ্লয়েডি, এটা আমরা পলিপ্লয়েডি হয়। আর স্ট্রাকচারাল সমস্যাগুলো হচ্ছে কি ট্রান্সলোকেশন, ইনভার্সন, ডিলেশন, ইনসারশন, এই ধরনের সমস্যা হয়। তার মধ্যে মনে রাখবেন যে রিং ক্রোমোজোম, ডিলিশন এবং হচ্ছে এই যে ট্রান্সলোকেশন, এগুলোতে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল লুজ হইতে পারে। রিং ক্রোমোজোম হচ্ছে কি দুইটা এন্ড ভেঙে গিয়ে জয়েন হয়ে যায়, বা হতে পারে যে এক ট্রান্সলোকেশন একটা অংশ ছিঁড়ে গিয়ে আরেকটা অংশের সাথে চেঞ্জ হয়ে যায়। তাহলে ডিলিশনও হচ্ছে একটা অংশ ডিলিট হয়ে যায়। তাহলে ডিলিশনটা একটু ইম্পর্টেন্ট, কোন কোন ডিজিজে ডিলিশন হয় এবং কোন কোন প্রসেসে ডিলিশন হয় সেটা পরীক্ষায় কোশ্চেন আসে, সেজন্য আমরা পরীক্ষায় এটা কোশ্চেন আকারে দিয়েছি। যদি আর নিউমেরিক্যালের মধ্যে হচ্ছে কিছু সিনড্রোম আছে, সিনড্রোমগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে সাইটোজেনেটিক ডিসঅর্ডারের মধ্যে ট্রাইসোমি, মোনোসোমি, ট্রাইসোমি যদি 21 হয়, অটোজোমালের ক্ষেত্রে ডাউন সিনড্রোম, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা ডিসকাস করব। ক্লাইনফিল্টার সিনড্রোম দেখেন কি কি ক্যারিওটাইপ আসতে পারে, XXY হতে পারে, XXXY হতে পারে। আর অটোজোমের মধ্যে আরো প্যাটাও সিনড্রোম আছে, ক্রোমোজোম 13 অর এডওয়ার্ড সিনড্রোম, নামগুলো মনে রাখবেন। টার্নার সিনড্রোমে আমরা জানি এটা সেক্স ক্রোমোজোমাল দুইটা ডিজিজ আমরা জানি। ক্লাইনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম আমাদেরকে জানতে হবে। তাহলে স্ট্রাকচারাল চেঞ্জেস কোথায় কোথায় হয়? স্ট্রাকচারাল হচ্ছে ইন কেস অফ ডিলিশন, ট্রান্সলোকেশন, ইনসারশন। আর ট্রাইসোমি আর অ্যানিপ্লয়েডি দে আর নিউমেরিক্যাল প্রবলেমস ইন কেস অফ ক্রোমোজোম। সাইটোজেনেটিক ডিসঅর্ডার কোনগুলো, এই যে আমরা জাস্ট এখানে দেখবো যে যেগুলো এক্সাম্পল আমরা ইয়েতে দেখে আসছি সিঙ্গেল জিন ডিসঅর্ডার, এগুলো এখান থেকে বাদ যাবে। তাহলে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, অ্যালপোর্ট সিনড্রোম হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর এই তিনটা ডিজিজ এমনি মনে রাখবেন, ক্রাইডো-চার্ট সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, প্রাদার-উইলি সিনড্রোম, এগুলোতে হচ্ছে কি এগুলোতে ডিলিশন অফ ক্রোমোজোম হয়। তাহলে এই কোশ্চেনটা এখানে সাইটোজেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এগুলো ট্রু হবে। ফিচার্স অফ টার্নার সিনড্রোম, দিস ইজ এন ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিচার অফ টার্নার সিনড্রোম, তাহলে এই ছবি থেকে আমরা মনে রাখবো লো হেয়ারলাইন থাকবে, শিল চেস্ট থাকবে, ওয়েব নেক থাকবে, শর্ট স্টেচার থাকবে, প্রাইমারি অ্যামোনোরিয়া থাকতে পারে, সেকেন্ডারি অ্যামোনোরিয়া থাকতে পারে, হাই গোনাডোট্রফিন লেভেল, লো ইস্ট্রোজেন লেভেল। হাই গোনাডোট্রফিন লেভেল এগুলো মনে রাখবেন, তাদের হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম থাকে। তারপর হচ্ছে ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল থাকে। ক্যারিওটাইপ নিচে দেয়া আছে, ক্যারিওটাইপ কি কি হইতে পারে? 45X0 হইতে পারে, X0 বাই XX মোসাইসিজম হইতে পারে, মানে মিক্সড ফর্ম অফ ক্যারিওটাইপিং হইতে পারে, X0 এর সাথে XY হইতে পারে। তাহলে ফিচার অফ টার্নার সিনড্রোমে লো হেয়ার লাইন, শিল টেস্ট, ওয়েব নেক থাকতে পারে। ফিচার অফ দ্য ডাউন সিনড্রোম, এটাও আমরা দেখব। আচ্ছা, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা এবং ডেনাল অ্যাবনর্মালিটির সাথে কোয়াক্টেশন অফ অ্যাওর্টার সাথে সেটার রিলেশন রয়েছে। আর ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মনে রাখবেন যে ডাইলেটেড কাইডোমায়োপ্যাথির সাথে এটা রিলেশন রয়েছে, ক্লেফট লিপের সাথে এটা রিলেশন রয়েছে, ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকতে পারে, হিয়ারিং লস থাকতে পারে, তারপরে হচ্ছে এনলার্জ টাং থাকতে পারে, গ্রোথ ফেলিয়ার থাকতে পারে, মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে, যেটা টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি থাকে না। টার্নার সিনড্রোমে মেন্টেশন নর্মাল থাকতে পারেন। তাহলে টার্নার সিনড্রোমে আমরা দেখছি কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ ইম্পর্টেন্ট। কনজেনিটাল হার্ট ডিজিজটা এখানে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এপিক্যান্থিক ফল থাকে, ওয়াইড স্পেস বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টো থাকে, তারপর হচ্ছে ইনক্রিজ গ্যাপ, তারপর হচ্ছে ফিফথ ফিঙ্গারের সাইজটা চেঞ্জ অল্টার হইতে পারে, ফিফথ ফিঙ্গারের সাইজটা অল্টার হইতে পারে। তাহলে আমরা দেখলাম কি ক্যাটারাক্ট পাওয়া যায়, ডিউডেনাল অ্যাট্রেসিয়া পাওয়া যায়, আর বাকিগুলো যেমন হাইপারটোনিয়া থাকে না, হাইপোটোনিয়া থাকে, রেক্টাল পলিপের কোনো রিলেশন নাই। ফোর্থ মেটাকার্পালের সাইজ হয় না, ফিফথ ফিঙ্গারের সাইজ অল্টার হয় আমরা বলেছি। আর ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে তাও কি ছবি থেকে আমরা মনে রাখবো, এখানেও হচ্ছে গাইনোকোমেশিয়া থাকবে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো কম থাকবে। এখানেও ক্যারিওটাইপগুলো মনে রাখবেন 47XY আর 47XSY হতে পারে, 46XY আর 47XSY হতে পারে। আর হচ্ছে মানে এটা হচ্ছে 46XY এর সাথে মোসাইসিজম যদি থাকে, দ্যাট ইজ XXX 47XSY এর সাথে 46XY এর মোসাইসিজম থাকতে পারে, দ্যাট ইজ কম্বিনেশন অফ টু ক্যারিওটাইপস, অর 47XSY ইউজুয়ালি থাকে ইন কেস অফ ক্লাইনফিল্টার সিনড্রোম। টল স্টেচার হইতে পারে, এখানেও মেন্টেশনটা কিছুটা অল্টার হতে পারে। তাহলে অ্যাজোস্পার্মিয়া থাকবে, যেহেতু এটার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো ডেভেলপ করে না। গাইনোকোমেশিয়া থাকতে পারে, আর ইনক্রিজ টেস্টোস্টেরন থাকবে না, তাও এখানেও টার্নার সিনড্রোমের মধ্যে ইনক্রিজড গোনাডোট্রফিন থাকবে, লো টেস্টোস্টেরন থাকবে।
তাহলে ইনক্রিজড হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, টেস্টোস্টেরন কম, হাইপার গোনাডোট্রফগুলো বেশি থাকবে। এরপর হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, এটাও একটা মুখস্থ কোশ্চেন যে স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস কোথায় কোথায় ইফেক্ট হয়। তাহলে স্ট্রাকচারাল সমস্যা কোথায় কোথায় হয় দেখেন, মারফান সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, আর হচ্ছে আরবিসির প্রোটিন সিনথেসিস ডিফেক্টেড হয় ইন কেস অফ হেরিডিটারি স্প্যারোসাইটোসিস। আমরা তো জানি ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম এগুলোতে ক্রোমোজোমাল সমস্যা হয়, প্রোটিন সিনথেসিসের সমস্যা হয় না। যেখানে যেখানে জিনে সমস্যা হবে সেখানে প্রোটিন সিনথেসিস হ্যাম্পার হবে, আর ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোমে তো ক্রোমোজোমেই সমস্যা হচ্ছে। এই কোশ্চেনটা আমরা বলে ফেলেছি যে ডিলিশন আমরা কোথায় কোথায় হয়, প্রথম তিনটা আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি, সেগুলোই আনসার। আর পার্ট অফ দ্য ক্রোমোজোম ডিলিট কোথায় কোথায় হয়, এটা আমাদের লাস্ট কোশ্চেন, যে আমরা বলেছি ডিলিশন, রিং ক্রোমোজোম অ্যান্ড ট্রান্সলোকেশন এগুলোর সময় জেনেটিক ম্যাটেরিয়াল লস হতে পারে। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি আমাদের সাজেশনে যেসব টপিক ছিল সেগুলো কভার করার চেষ্টা করেছি। আপনারা এই কয়েকটা টপিকই পড়বেন, এই কোশ্চেনটার যেসব টপিক ছিল সেগুলোই পড়ার চেষ্টা করবেন। আশা করি মেটাবলিজম জেনেটিক্সের প্রিপারেশনে আপনাদের এইগুলোতেই হয়ে যাবে।